হ্যাঁ, তো আজকে আমরা 45 মানে 45 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এখানে 100টা কোয়েশ্চেন আছে এবং 100টার মধ্যে ইমপ্রুভমেন্ট এবং ইরর আছে প্রায় হাফ হাফ। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্টে আমরা ইরর দিয়ে শুরু করবো। বলছে ইভেন দো, এমনকি যদিও, হি ফাউন্ড দ্য সাবজেক্ট রাদার ইন্টারেস্টিং, যদিও সে খুঁজে পেয়েছিল সাবজেক্টটাকে মজাদার হিসাবে, মজাদার তার মনে হয়েছিল, রঘু কুড নট ম্যানেজ গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশনে কিন্তু ভালো নাম্বার পায়নি। দেখো ব্যাপারটা হচ্ছে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে র্যাদার আর একটা হচ্ছে ফেয়ারলি, FAIRLY, ফেয়ারলি ওয়ার্ডটা বাক্যের সেন্স যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, মানে হ্যাবোধক বাক্য, পজিটিভ সেন্স, তখন কি হবে, ফেয়ারলি ওয়ার্ডটা বসবে। আর যদি বাক্যের সেন্স নেগেটিভ হয় তাহলে র্যাদার ওয়ার্ড বসবে। বাক্যের সেন্স যদি নেগেটিভ, না বোধক হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখবো বাক্যের সেন্সটা হ্যাবোধক না বোধক। বলছে ইভেন দো, এমনকি যদিও, হি ফাউন্ড দ্য সাবজেক্ট রাদার ইন্টারেস্টিং, তাহলে এই পর্যন্ত একটা বাক্য, এই অংশটুকুর মধ্যে কোনো নাবোধক সেন্স নেই, বাক্যের সেন্স কিন্তু হ্যাবোধক। তাহলে কি হবে, কেউ কোনো সাবজেক্টকে ইন্টারেস্টিং মনে করেছিল, এটার মধ্যে কোনো নেগেটিভ নেই, তাহলে রাদার উঠে গিয়ে ফেয়ারলি হবে। ইভেন দো, যদিও, হি ফাউন্ড দ্য সাবজেক্ট ফেয়ারলি ইন্টারেস্টিং, FAIRLY, ফেয়ারলি ইন্টারেস্টিং পেয়েছিল, তবুও কি হয়েছিল, রঘু কুড নট ম্যানেজ করতে পারেনি ভালো নাম্বার ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে, তাহলে এখানে রাদার উঠে গিয়ে ফেয়ারলি হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, দ্য এনমিটি মানে শত্রুতা বিটুইন দ্য টু গ্রুপস, দুটো গ্রুপের মধ্যে যে শত্রুতা, হ্যাড রিচড লেভেল, এমন একটা লেভেলে পৌঁছে গেছিল, ওয়্যার রিকনসিলিয়েশন, যেখানে গিয়ে বোঝাপড়া মানে মিটমাট হ্যাজ বিকাম ইম্পসিবল, যে বোঝাপড়া বা মিটমাট আপোষ সেখানে অসম্ভব ছিল। দেখো প্রথমে বাক্যটা শুরু হচ্ছে কিন্তু হ্যাড রিচড দিয়ে, তাহলে হ্যাড কোন টেন্স, হ্যাড কিন্তু পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম আছে মানে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো পরে আমাদের হ্যাড আছে, তাহলে এখানে বাক্যটা V2 মানে পাস্ট দিয়ে শুরু হচ্ছে, পরে আমাদের প্রেজেন্ট রেখেছে, বাক্যে আমাদের টেন্সের ব্যালেন্স সেম করতে হবে, তাহলে আমরা হ্যাজটাকে হ্যাড করব। অলরাইট, এবার যাব নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 3 দাগ বলছে মাই ফাদার ওয়াজ, আমার বাবা ছিল, ইন ব্যাড মুড, একটা বাজে মুডে ছিল, স্টার্টে গতকাল সকালবেলা বাজে মুডে ছিল। দেখো ভেরি ইম্পর্টেন্ট এই অংশটা যদি তোমরা খেয়াল করো, ইন ব্যাড মুড, তাহলে যখন ব্যাড মুড বলবে, গুড মুড বলবে, মুড যখন মুডের কথা বলবে, ব্যাড মুড, গুড মুড বা টেম্পার, যদি মনে করো টেম্পারের কথা বলছে, TEMPER, ব্যাড টেম্পার বা গুড টেম্পার, তাহলে মুডের কথা এবং টেম্পারের কথা যখন বলবে, তখন সেটা খারাপ হোক বা ভালো হোক, একটা আর্টিকেল আমাদের এ আনতে হবে। ইন এ গুড মুড, ইন এ ব্যাড মুড, ইন এ গুড টেম্পার, ইন এ ব্যাড টেম্পার। কিন্তু যখন কন্ডিশন বলবে, আমরা কিন্তু ইন এ গুড কন্ডিশন বলবো না, ইন গুড কন্ডিশন, ইন ব্যাড কন্ডিশন, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে মুড এবং টেম্পারের কথা বললে, যদি কেউ একটা ভালো মুডে থাকে বা খারাপ মুডে থাকে, তাহলে আমরা এ আনবো, এ গুড মুড, ইন এ গুড মুড, ইন এ ব্যাড মুড, ইন এ গুড টেম্পার, ইন এ ব্যাড টেম্পার। কিন্তু কন্ডিশনের ক্ষেত্রে আমরা এ দেবো না, ইন গুড কন্ডিশন বা ইন ব্যাড কন্ডিশন। তাহলে এখানে কি হবে আরেকবার দেখে নিই, তাহলে এখানে ইন ব্যাড মুড, এখানে একটা এ যুক্ত হবে, ইন এ ব্যাড মুড। অলরাইট, তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। 4 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 4 দাগ বলছে সুনিতা ওপেন্ড এ আলমিরা, সুনিতা একটা আলমারি ওপেন করেছিল, ফুল অফ বুকস, যার মধ্যে বই ভর্তি ছিল, টুক 1 বুক ফর রিডিং, এবং সেখান থেকে পড়ার জন্য একটা বই নিয়েছিল। দেখো আলমিরা যে ওয়ার্ডটা আছে, আলমিরা ওয়ার্ডটা কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ ভাবেল, তো আমরা জানি ভাবেলের আগে কি বসবে, অ্যান বসবে, কিন্তু এ আছে, দেখো অ্যান আলমিরা হবে, সুনিতা ওপেন্ড, এ উঠে গিয়ে অ্যান হবে, অ্যান আলমিরা, অ্যান হবে অ্যান, তাই তো। তাহলে সুনিতা ওপেন্ড অ্যান আলমিরা ফুল অফ বুকস অ্যান্ড টুক 1 বুক ফর রিডিং। যেমন নেক্সট 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, তাহলে বাইবেল একটা ধর্মগ্রন্থ, দেখো আগে দা দিয়েছে, একদম পারফেক্ট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অনুসারে, ইট ইজ মিক অ্যান্ড হাম্বল, এটা হলো মিক মানে হচ্ছে নম্র ভদ্র লোকজন, এবং হাম্বল মানে বিনয়ী, যারা দয়াবান, সেই সমস্ত লোকজন কি করবে, হু শ্যাল ইনহেরিট, যারা কি করবে, ইনহেরিট করবে দ্য আর্থ, পৃথিবীটাকে দখল করবে, মানে পৃথিবীতে এই সমস্ত মানুষজনই থাকবে, আর কেউ থাকবে না। তাহলে দেখো এখানে আমি বলেছিলাম একটা জাতি বললে, যদি কোনো জাতি বোঝায়, তার আগে কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসে, দা রিচ, দা পুয়ার, দা ইনফ্যান্ট, ঠিক আছে। তাহলে জাতি বললেই আগে দা বসবে। তাহলে এখানে দেখো যে মিক জাতি এবং হাম্বল জাতি, দুটোকে আলাদা আলাদা করে একটা জাতি বুঝিয়েছে। সমস্ত মিক, যারা নম্র ভদ্র, তাদেরকে বলেছে, হাম্বল মানে বিনয়ী দয়াবান, সেই সমস্ত লোকজন। তাহলে একটা জাতি বলেছে, তাহলে দুটোর আগেই দা হবে। অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, ইট ইজ দ্য মিক অ্যান্ড দ্য হাম্বল, ইট ইজ দ্য মিক অ্যান্ড দ্য হাম্বল হু
হু শ্যাল ইনহেরিট দ্য আর্থ, ঠিক আছে। আর জোর দিয়ে বলেছে বলে শ্যাল ইউজ করেছে, সাধারণত মিক আর হাম্বলের পরে উইল বসার কথা, কিন্তু জোর দিয়েছে বলে শ্যাল হয়েছে। অলরাইট, এবার যাবো নেক্সট। 6 কি বলছে দেখো, 6 বলছে যে আফটার লুকিং থ্রু মেনি অ্যাডভার্টাইজমেন্ট, বলছে অনেক অ্যাডভার্টাইজমেন্ট, লুকিং থ্রু অনেক অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের মধ্যে দিয়ে যাওয়ার পরে রাম সিদ্ধান্ত নেয় বা নিয়েছিল, যাই হোক, টু বাই কিনবে বলে দ্য চিপেস্ট ব্র্যান্ড ইন দ্য মার্কেট, মার্কেটে বাজারে সব থেকে সস্তা যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডটা সে কিনবে বলে ঠিক করেছিল। এবার দেখো রাম এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হওয়ার কথা, কিন্তু এখানে সেটা নেই। এবার দেখো যদি আমরা এখানে তাহলে ভুল ধরতে পেরেছি আমরা, এই অপশনে ভুল আছে। রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডিসাইড ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি হবে, এস বা ইয়েস যুক্ত হবে, তাই তো। তাহলে এখানে ডিসাইডের সঙ্গে নেই। এবার ব্যাপারটা হচ্ছে যদি আমরা এখানে ডিসাইডস দিই তাহলে কি হবে, ডিসাইডস দিলে প্রত্যেক দিন কাজটা করা বোঝাবে, তাই তো। সিম্পল প্রেজেন্ট মানে একটা প্রতিদিনের অভ্যেস বোঝায়, তাহলে আমরা অবশ্যই এই পার্টে ভুল করব, কিন্তু এখানে ডিসাইডস করবো না, ডিসাইডেড দেবো। আফটার লুকিং, একবার পড়ে নাও আর একবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আফটার লুকিং থ্রু মেনি অ্যাডভার্টাইজমেন্ট, অনেক অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার পর রাম ডিসাইডেড, রাম সিদ্ধান্ত নিয়েছিল টু বাই কিনবে বলে দ্য চিপেস্ট ব্র্যান্ড ইন দ্য মার্কেট, মার্কেটের সব থেকে সস্তা ব্র্যান্ডটা কিনবে বলে, ঠিক আছে। তাহলে আমরা ডিসাইডেড করবো, ডিসাইডস করবো না, তো এখানে ভুল আছে। এবার যাবো নেক্সট। হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, বলছে 7 দাগ, দ্য ইন্টারভিউয়ার মানে হচ্ছে পরীক্ষক আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই নিউ দ্যাট, আমি জানি কি না, কালিদাস ওয়াজ দ্য গ্রেটার দ্যান এনি আদার পোয়েট, ঠিক আছে। আমরা জানি কি নর্মালি কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, তাহলে এখানে দা উঠে যাবে। আর কোন কোন ক্ষেত্রে বাক্য কম্পারেটিভ ডিগ্রি থাকলেও দা বসে, ধরো যেখানে যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে, সেই কম্পারেটিভ ডিগ্রিতে সেই সময় সেই বাক্যে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে না। তাহলে কি বললাম, কম্পারেটিভ যুক্ত বাক্যে যদি দেন থাকে তাহলে ডিগ্রির আগে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে না। এবার দা তখনই বসবে কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও যখন একটা বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকবে, ঠিক আছে। আমি বললাম দ্য মোর আই রিড, দেখো দুটো বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে দুবার মোর, দ্য মোর আই রিড, আমি কি বলবো, দ্য মোর, আবার দেবো দ্য মোর আই লার্ন, LEARN, দেখো দুটো, একটা বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি। প্রথমে দা বললাম কি দ্য মোর আই রিড, মোর কম্পারেটিভ আগে দা দিয়েছি, পরের বাক্যে বললাম কি দ্য মোর আই লার্ন, দেখো মোরও কম্পারেটিভ ডিগ্রি আগে দা দিয়েছি। তাহলে একটা বাক্যের মধ্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে দুটোর আগেই দা বসবে, এটা একটা ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে কখন, যখন কম্পারেটিভ ডিগ্রি অফ বা বিটুইন দিয়ে থাকবে। বললাম কি রাম ইজ the better student, Ram is the better student of the two, TWO। তাহলে দেখো এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করেছে, কিন্তু কোনো জায়গায় দেন নেই, এখানে অফ আছে। তাহলে যে কম্পারেটিভ ডিগ্রি অফ বা বিটুইন দিয়ে থাকবে সেই কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাতে পারবো। তাহলে রাম ইজ দ্য বেটার স্টুডেন্ট অফ দ্য 2 বয়েজ, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে কিন্তু দেন থাকলে কখনোই কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে না, তাহলে এখানে দাটা উঠে যাবে। অলরাইট, এবার যাবো নেক্সট। 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ বলছে যে মিস্টার স্মিথ ওয়াজ অ্যাকিউজড, মিস্টার স্মিথকে অভিযুক্ত করা হয়েছিল, এই মার্ডারে হত্যায় অভিযুক্ত করা হয়েছিল, বাট দ্য কোর্ট ফাউন্ড হিম, কিন্তু আদালত তাকে খুঁজে পেয়েছিল নট গিলটি, তাকে দোষী সাব্যস্ত করেনি, নির্দোষ হিসাবে খুঁজে পেয়েছিল, আদালত তাকে প্রমাণ করেছিল এবং অ্যাকুইটেড হিম, এবং তাকে অ্যাকুইট মানে মুক্তি দেওয়া, তাকে মুক্তি দিয়েছিল। অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, ফর বসে না, অ্যাকিউজডের পরে অফ বসে, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকিউজড অফ, অভিযুক্ত করা, তাহলে অ্যাকিউজডের পরে ফর উঠে গিয়ে অফ হবে। অলরাইট, এবার চলো নেক্সট। হ্যাঁ, 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ বলছে যে ওয়ান মাস্ট ইউজ হিজ বেস্ট ইফোর্ট, বলছে একজনের উচিত তার সব থেকে বেস্ট ইফোর্টটা ইউজ করা, ইফ ওয়ান উইশেস, যদি একজন চায়, ইচ্ছে প্রকাশ করে, টু সাকসিড, সফল হতে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে, ওয়ান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, অনলি ওয়ান, ঠিক আছে, এভরি ওয়ান বললে হবে না, কিন্তু ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে আর যে প্রোনাউন লাগবে, সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হোক আর যাই হোক, সেটার ক্ষেত্রেও ওয়ান বসবে। তাহলে কি বললাম, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে যদি কখনো প্রোনাউন লাগে তাহলে ওয়ান ই বসবে, কোনো হিজ বা হার বসবে
না, এখানে এটা কিন্তু প্রোনাউন নয়, এখানে এটা হচ্ছে হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ। অত কিছু ডিপলি যাব না, শুধু মনে রাখো যে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন হিসেবে ওয়ান ই বসবে। প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ যাই হোক ওয়ান ই বসবে। তাহলে ওখানে হিজ, দেখো পরের অংশে আবার ওয়ান, প্রথমে ওয়ান, দেখো এই অংশে ওয়ান রেখেছে, শুধু এইখানটায় হিজ রেখেছে। তাহলে এখানে তার বলছে, তার, তাহলে আমরা শুধু ওয়ান রাখবো না, ওয়ানের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবো, ওয়ান্স। তাহলে কি হবে দেখো, one must use one's best effort, once O-N-E apostrophe S, one's best effort if one wishes to succeed, যদি একজন চায় সফল হতে। দেখো যখন কোনো নাউনের আগে বসবে এই হিজ ওয়ার্ডটা, তখন আমরা বলবো কি, এটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই ইফোর্ট এটা একটা নাউন, নাউনের দোষ গুণ বোঝাচ্ছে বলে হিজ ইফোর্ট, মাই ইফোর্ট, দেয়ার ইফোর্ট, আওয়ার ইফোর্ট, ঠিক আছে। কোনো নাউনের আগে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে, আওয়ার, মাইন, M-I-N-E, মাইন, ইয়োর, Y-O-U-R, ইয়োর, হার, H-E-R, হার, এগুলো সব পজিটিভ অ্যাডজেক্টিভ। আর নাউন, পজিটিভ প্রোনাউন কখন হবে, যখন বাক্যের শেষের দিকে বসবে, কোনো নাউনের আগে বসবে না, এবং এগুলোর সাথে এস হবে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে ইয়োর্স, আওয়ার্স, হার্স, মাইনটা মাইনই থাকে, ঠিক আছে। মাইনটা সরি, এখানে এটা মাইনটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হবে না, মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, মাইনটা পজিটিভ প্রোনাউন হবে, লাস্টে বসে, ঠিক আছে। তাহলে এবার যাবো নেক্সট। তাহলে এখানে কি বললাম, তাহলে ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে এই যে প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যাই বসুক না কেন, এখানে ওয়ানই বসবে, ঠিক আছে। আর এর বললে ওয়ানের সঙ্গে একটা এস দিয়ে দেবো, অ্যাপোস্ট্রফি এস। দেখো এটা ওয়ান, এখানে হিজ রেখেছে, ভুল। এবার যাবো নেক্সট। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে ইফ দ্য টিচার ইজ গুড, যদি শিক্ষক মহাশয় ভালো হন, দ্য স্টুডেন্টস উইল রেসপন্ড, ছাত্ররা রেসপন্ড করবে, সাড়া দেবে পজিটিভলি, ভালোভাবে, টু দেম, তাদের প্রতি। এখানে দেখো দ্য টিচার একজন বলেছে, একজন শিক্ষক। ইফ দ্য টিচার্স বলে না কিন্তু, ইফ দ্য টিচার আবার ইজ দিয়েছে, তার মানে একজনই। তাহলে ইফ দ্য টিচার ইজ গুড, দ্য স্টুডেন্টস উইল রেসপন্ড পজিটিভলি, টু দেম হবে না, যেহেতু একজন বলেছে তাহলে হবে কি, টু হিম, অলরাইট, বা হিম বা হার। এবার যাব নেক্সট। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে হ্যাড দ্য ফাংশন নট বিন পোস্টপন্ডেড, যদি ফাংশনটা পোস্টপন্ড না হতো, বিকজ অফ দ্য স্ট্রাইকের কারণে, অবরোধের কারণে, হি মে হ্যাভ বিন এবল, সে সমর্থ হতো, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে। তাহলে এখানে একটা নিয়ম বলেছিলাম, যদি বাক্যের প্রথমের দিকে বা ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3 থাকে, ইফের সাথের অংশে হ্যাড আর প্লাস V3 থাকে, তাহলে বাক্যের অন্য অংশে কী হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, তাই তো। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে যে ইফ নেই বাক্যের প্রথমে, তাহলে এখানে মনে রাখতে হবে যে হ্যাড দিয়ে যদি বাক্য শুরু হয়, সে হ্যাডের কাজ করবে, আবার ইফের কাজও করবে। দেখো মিনিং করলে বুঝতে পারবো কেন হ্যাড ইফের কাজ করছে। হ্যাড দ্য ফাংশন নট বিন পোস্টপন্ডেড, যদি ফাংশনটা পোস্টপন্ড না হতো, তাহলে হ্যাডের কাজ করছে, আবার যদির কাজও করছে, তাহলে ইফের কাজ হয়ে গেল, ইফের কাজ, অলরাইট। তাহলে ইফের সাথের অংশে হ্যাড V3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ঠিক আছে, এইগুলো বসবে। তাহলে মে তো প্রেজেন্ট হবে না, তাহলে মেটা মাইট হবে, মাইট হ্যাভ। বাক্যটা কি হবে, had the function not been postponed because of the strike, she might have been able to participate, তাহলে মেটা মাইট হয়ে যাবে, যেহেতু হ্যাড দিয়ে শুরু হয়েছে বাক্য, ভার্বের থার্ড ফর্ম, অলরাইট। আর সিম্পলি বুঝতে পারছি হ্যাড আছে মানে মেটা কখনো হবে না, মে প্রেজেন্ট টেন্স, হ্যাড পাস্ট টেন্স, তাহলে মেটা মাইট হবে, অলরাইট। এবার যাবো নেক্সট। 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে নীলিমা হ্যাজ সাচ এ ফাইন মেমোরি দ্যাট, নীলিমার এত সুন্দর মেমোরি আছে যে শি ক্যান রিকলেক্ট এনিথিং, সে যে কোনো কিছু মনে করতে পারে, হোয়াট হ্যাপেন্ড ইভেন মেনি ইয়ার্স এগো, যা ঘটেছিল এমনকি অনেক বছর আগে। এই বাক্যটা যদি আমরা পড়ি, অনেকের মনে হতে পারে কোনো ইরর নেই। নীলিমা হ্যাজ সাচ এ ফাইন মেমোরি দ্যাট শি ক্যান রিকলেক্ট এনিথিং, যা রিকলেক্ট মানে রিমেম্বার, অনুসরণ করা, যে কোনো কিছু সে মনে করতে পারে, হোয়াট হ্যাপেন্ড মেনি ইয়ার্স এগো, ঠিক আছে। কিন্তু এখানে ভুল আছে অবশ্যই, এই হোয়াটে ভুল আছে। হোয়াটে ভুল কেন আছে দেখো, এনিথিং, ANY, এনিথিং, তারপরে আর কি আছে, এনিথিং, নাথিং বলবো, এনিথিং, নাথিং, অল বলবো, অল, আর সাম, SOME, সাম, ঠিক আছে। এদের পর যদি বাক্য কোনো কনজাংশন আনতে হয়, তাহলে আমরা দ্যাট আনবো, হোয়াট আনবো না। তাহলে কি বললাম, এনিথিং, নাথিং, অল, সাম, এদের পর কনজাংশন হিসাবে আমরা হোয়াট ইউজ করবো না, দ্যাট ইউজ করবো, দ্যাট, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, নীলিমা হ্যাজ সাচ এ ফাইন মেমোরি দ্যাট, যে শি ক্যান রিকলেক্ট এনিথিং, এ যে আছে, এনিথিং এর পরে হোয়াট দেবো না, এটা দেবো হচ্ছে এনিথিং দ্যাট হ্যাপেন্ড ইভেন মেনি ইয়ার্স এগো, অলরাইট, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। এবার যেমন নেক্সট 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে ইন আ ফিট অফ টেম্পার, একটুখানি রেগে গিয়ে শি টোর আপ আ সুইট লেটার, সে ছিঁড়ে ফেলেছিল একটা মিষ্টি চিঠি, হিজ ওয়াইফ হ্যাড রিটেন টু হিম,
তার বউ তাকে যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা সে ছিঁড়ে ফেলেছিল। দেখো যখন বাক্যে কোনো কিছু পার্টিকুলারাইজ করবে, পার্টিকুলারাইজ RIZ বা এসি, ঠিক আছে। তো পার্টিকুলারাইজ মানে নির্দিষ্ট করে যখন কিছু বলবে, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে মেনশন করবে, তখন সেই নির্দিষ্ট জিনিসটার আগে কিন্তু আমরা আর্টিকেল দা বসাবো। কি বসাবো? দা। তাহলে এখানে কোনটাকে কোন নাউনকে পার্টিকুলারাইজ করছি আমরা? দেখো ইন এ ফিট অফ টেম্পার আগে বসে হি টোড আপ এ সুইট লেটার। তাহলে যে সুইট লেটারটা ছিঁড়ে ফেলেছিল সেই সুইট লেটারটা কে পাঠিয়েছিল? হিজ ওয়াইফ হ্যাড রিটেন হিম। তাহলে এখানে নির্দিষ্ট করে দিচ্ছি যে তার বউ তাকে যে চিঠিটা পাঠিয়েছিল সেই চিঠিটাই সে ছিঁড়ে ফেলেছিল। তাহলে পার্টিকুলারাইজ করলে এই নাউনের আগে এ বসবে না, এ উঠে গিয়ে দা বসাবো আমরা। কোনো বাক্যে কোনো কিছু পার্টিকুলারাইজ করলে সেই নাউনের আগে দা বসবে। অলরাইট। 14 বলছে কি এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার, প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ফুল প্রোক্লেম দ্য গ্লোরি অফ গড, ঠিক আছে। এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার, দেখো এভরি বলেছিলাম কি এভরি থাকা মানে, সে এভরি দিয়ে যদি 1000 অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে এভরি থাকা মানে সাবজেক্ট সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, তাই তো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সাথে S বাই এস বসবে। তাহলে এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার, প্রোক্লেম ভার্বের ফার্স্ট ফর্ম, এর সঙ্গে এস যুক্ত হবে, প্রোক্লেমস দ্য গ্লোরি অফ গড। যাও নেক্সট। 15 দাগ কি বলছে দেখো, 15 দাগ বলছে মাই হাউস ইজ বেটার দ্যান জন। মাই হাউস, দেখো যখন আমরা বলছি আমার বাড়িটা হলো বেটার জনের থেকে না, জনের বাড়ির থেকে, তাহলে আমরা যে কম্প্যারিজন করব সেই কম্প্যারিজনটা কিন্তু অলওয়েজ লজিক্যাল হবে। লজিক্যাল মানে যুক্তিসঙ্গত, লজিক্যাল মানে যুক্তিসঙ্গত হবে। তাহলে আমরা কিন্তু এখানে বাড়ির সঙ্গে, আমার বাড়ির সঙ্গে আমি জনের তুলনা করছি না, আমার বাড়ির সঙ্গে আমি জনের বাড়ির তুলনা করছি। তাহলে এটাকে আমি কি বলতে পারি? জনস, একটা অ্যাপোস্ট্রফি এস লাগাতে পারি, মাই হাউস ইজ বেটার দ্যান জন লিখে একটা অ্যাপোস্ট্রফি এস, জনস, বা দ্যাট অফ জন, দ্যাট অফ জন একটা বললে দ্যাট অফ। যদি আমার এখানে অনেকগুলো বাড়ি থাকতো তখন আমি জনের বাড়িগুলোর সঙ্গে বললে দোজ অফ। একটা হাউস বললে দ্যাট অফ, একের বেশি হয়ে গেলে দোজ অফ হয়ে যাবে। তাহলে হয় এখানে কি বলবো? মাই হাউস ইজ বেটার দ্যান জনস অ্যাপোস্ট্রফি এস বা দ্যাট অফ জন। অলরাইট। যেমন নেক্সট 16 দাগ কি বলছে দেখো, 16 দাগ বলছে টু পারফর্ম দিস এক্সপেরিমেন্ট, যদি এক্সপেরিমেন্টটা করতে হয় ড্রপ লিটল সুগার, কিছুটা চিনি ড্রপ করতে হবে, ফেলতে হবে ইনটু দ্য গ্লাস অফ ওয়াটার, এই গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জলে। দেখো শুধু লিটল যখন বলবো LITTLE, শুধু লিটল বা শুধু ফিউ FEW, শুধু ফিউ বা শুধু লিটলের মানে কিন্তু একেবারেই না এর সমান। আর যখন আমরা কিছুটা বলবো তখন হয় এ ফিউ, আর তা নাহলে এ লিটল আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে ফিউ কোন নাউনের আগে বসে? ফিউ আর মেনি কাউন্টেবল নাউনের আগে বসে, আর লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে। তাহলে এখানে সুগার আমরা গুনতে পারি না, চিনি গোনা যায় না, সেই কারণে আমরা লিটল ইউজ করেছি। এবং শুধু লিটল করবো না, এ লিটল বলবো, তার কারণ কি সেন্স হচ্ছে কিছুটা। কি বলছে আরেকবার পড়ো, বলছে টু পারফর্ম দিস এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা করতে গেলে ড্রপ তোমাকে ফেলতে হবে এ লিটল সুগার, ফেলো কিছুটা চিনি ইনটু এ গ্লাস অফ ওয়াটার। তাহলে কিছু বলেছে বলে আমরা এ লিটল ইউজ করলাম, আর সুগার যেহেতু আনকাউন্টেবল আমরা ফিউ দেইনি, লিটল ইউজ করেছি। এবার যেমন নেক্সট 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে অ্যাজ হি হ্যাড টেকেন অনলি আ ফিউ সিপস, বলছে অ্যাজ যেহেতু সে নিয়েছিল, কয়েকটা চুমুক দিয়েছিল, এ ফিউ মানে কিছু চুমুক দিয়েছিল, কয়েকটা চুমুক দিয়েছিল, দেয়ার ওয়াজ স্টিল কিছুটা লিটল ওয়াটার লেফট ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে তখনও কিছু জল ছিল। যেহেতু সে কয়েকটা চুমুক দিয়েছিল গ্লাসের জলে, সেহেতু দেয়ার ওয়াজ স্টিল, কিছুটা বলেছে, লিটল মানে কিন্তু একেবারেই না। তাহলে কিছুটা চুমুক দিলে গ্লাসের মধ্যে এখনও কিছুটা জল আছে, তার মানে এ লিটল হবে, এখানেও কিছুটা বোঝাচ্ছে। তাহলে কিছু বোঝালে শুধু লিটল না, এ লিটল হবে। তাহলে লিটল উঠে গিয়ে এ লিটল। আর একবার পড়ো, অ্যাজ হি হ্যাড টেকেন অনলি আ ফিউ সিপস, যেহেতু সে কয়েকটা চুমুক দিয়েছিল, দেয়ার ওয়াজ স্টিল আ লিটল ওয়াটার, সেখানে ছিল কিছুটা জল লেফট ইন দ্য গ্লাস। যেমন নেক্সট কিছু বললে এ লিটল আর এ ফিউ। ইজ দেয়ার এনি আদার রিজন, সেখানে কি আর কোনো কারণ ছিল? দ্যাট ইউ ক্যান গিভ আস, যেটা তুমি আমাদেরকে দিতে পারো, মানে ছিল না, আছে। ইজ দেয়ার এনি আদার রিজন, সেখানে কি আর কোনো কারণ আছে? দ্যাট ইউ ক্যান গিভ আস, যেটা তুমি আমাদেরকে দিতে পারো ফর ইউর ফেইলার, তোমার ব্যর্থতার কারণে। দেখো তোমরা যদি মন দিয়ে খেয়াল করো তাহলে বুঝতে পারো প্রথমে ইজ দিয়ে শুরু হচ্ছে, পরে কিন্তু রিজনস আছে, রিজনস একের বেশি। তাহলে একের বেশি হলে আমরা ইজ ইউজ করবো না, আর ইউজ করবো। আর দেয়ার এনি আদার রিজনস, তাই তো, আর দেয়ার, তাহলে ইজ তুলে দিয়ে আমরা এখানে আর করবো। তাহলে আর দেয়ার এনি আদার রিজনস দ্যাট ইউ ক্যান গিভ আস ফর ইউর ফেইলার। অলরাইট। মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল ভার্ব। এবার যেমন 90 কি বলছে দেখো, 90 বলছে যে দ্য ফিউচার ইজ ইয়েট টু কাম, বলছে ভবিষ্যৎ এখনো আসার অনেক বাকি আছে, ভবিষ্যৎ আসবে।
বাট কিন্তু ইউ হ্যাভ রাইট, তোমার আছে অধিকার টু শেপ ইট। এই যে অধিকার আছে, শেপ ইট মানে এখানে ফিউচারের কথা বলছে, ইট বলতে এখানে ফিউচারের কথা বলছে দ্য ফিউচার ইজ ইয়েট টু কাম, ভবিষ্যৎ এখনো তোমার অনেক কিছু বাকি আছে, ভবিষ্যৎ আসতে বাকি আছে, কিন্তু ইউ হ্যাভ দ্য রাইট, এই যে রাইট অধিকার, এই অধিকারটা এখানে নির্দিষ্ট করেছে, পার্টিকুলারাইজ, যে তোমার অধিকার আছে কি করার, এই ভবিষ্যৎটাকে গড়ে তোলার অধিকার। তাহলে ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার, কিসের অধিকার, ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার, সেই কারণে পার্টিকুলারাইজ করছে বলে দা হবে, দ্য রাইট। তাহলে কি হবে আর একবার পড়ে নাও, দ্য ফিউচার ইজ ইয়েট টু কাম বাট হ্যাভ দ্য রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু শেপ ইট, এখানে দা বসবে, ইউ হ্যাভ দ্য রাইট, যেহেতু অধিকারটাকে পার্টিকুলারাইজ করছে, গঠন করার, ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার। এবার যেমন নেক্সট 20 দাগ কি বলছে দেখো, 20 দাগ বলছে হি ওন্ট রিটার্ন দ্য মানি, সে ফিরিয়ে দেবে না পয়সাটা, দ্যাট হি বরোড, যেটা সে ধার নিয়েছিল, ওন্টই সে কি দেবে। তাহলে এই যে ওন্ট হি, এগুলোকে আমরা বাক্যের শেষে যে প্রশ্নবোধক চিহ্ন দিই, এই যে ফ্রেজটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে ফ্রেজ ইউজ করি, এটাকে আমরা বলি কোয়েশ্চেন ট্যাগ, কোয়েশ্চেন ট্যাগ, তাই তো, কোয়েশ্চেন ট্যাগ। তাহলে কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়ম কি আমরা সবাই জানি, আমরা ক্লাসে আলোচনা করেছি এর আগেও। বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে, সেই হেল্পিং ভার্ব আগে নট থাকলে, যদি নট থাকলে বাদ দেবো, আর না থাকলে আনবো। তাহলে এখানে আছে দেখো ওন্ট রিটার্ন, মানে ওন্ট মানে উইল নট রিটার্ন, তাহলে নট আছে মানে নট বাদ দেবো। তাহলে প্রথমে দেবো হেল্পিং ভার্ব ওন্ট মানে উইল নট, তাহলে উইল হেল্পিং ভার্ব প্রথমে আনবো উইল, নট আছে বলে নট বাদ, আর সাবজেক্ট হচ্ছে হি আর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওন্ট হি হবে না, উইল হি হবে, কি হবে, উইল হি, যেহেতু নট আছে নটটা বাদ দেবো, আর সাবজেক্ট হি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এটাই হচ্ছে কোয়েশ্চেনটা করার নিয়ম। তাহলে ওন্ট হি উঠে গিয়ে এখানে উইল হি হবে। এবার যেমন নেক্সট, মানি নট অনলি স্যাটিসফাইজ দ্য বেসিক নিডস বাট অলসো দ্য হায়ার নিডস, মানি শুধুমাত্র আমাদের যে বেসিক যে নিডগুলো, প্রয়োজনগুলো আছে, মৌলিক যে প্রয়োজন, সেগুলোকে ফুলফিল করে না, আর কি ফুলফিল করে, যে আমাদের উচ্চ চাহিদা আছে সেই চাহিদাগুলোকে ফুলফিল করে। আমরা পড়েছি এর আগেও যে নট অনলি বাট অলসো, আইদার অর আর নাইদার নর, কি নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আইদার অর আর নাইদার নর, আইদার স্পেলিং কি EITHER, আইদার অর আর নাইদার নর NEITHER, নাইদার তার সঙ্গে নর, তাই তো। তাহলে আমরা এর আগে পড়েছি যে নট অনলি বাট অলসো, আইদার অর আর নাইদার নর থাকলে এরা দুজনে মিলে যে দুটো সাবজেক্টকে মডিফাই করবে, যে দুটো সাবজেক্ট সে সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, মানে যে দুটো ওয়ার্ডকে মডিফাই করবে তাদের একদম গায়ে, ইমিডিয়েট গায়ে বসবে, দ্বিতীয়টার গায়ে প্রথমটারও গায়ে। তাহলে কি বললাম, আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, যে দুটো ওয়ার্ডকে মডিফাই করবে একদম ইমিডিয়েট তাদের আগেই বসবে। তাহলে এখানে দেখো কোন দুটোকে মডিফাই করেছে, বলছে মানি নট অনলি স্যাটিসফাই, মানি শুধুমাত্র সন্তুষ্ট করে না কি, দ্য বেসিক নিড, আমাদের বেসিক নিডকে স্যাটিসফাই করে না, তাছাড়া হায়ার নিডকে। তাহলে এই দুটো বেসিক নিডকে স্যাটিসফাই করেছে আর হায়ার নিডকে। দেখো হায়ার নিডের আগে বাট অলসো আছে, কিন্তু বেসিক নিডের আগে স্যাটিসফাই ওয়ার্ডটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখানে বেসিক নিডের আগে আমাদের নট অনলি আনতে হবে, আর স্যাটিসফাইটা আগে দিতে হবে। তাহলে কি বলবো, মানি স্যাটিসফাইস নট অনলি, মানি স্যাটিসফাইস নট অনলি পড়ে যাবে, তাহলে মানি স্যাটিসফাইস নট অনলি দ্য বেসিক নিডস বাট অলসো দ্য হায়ার নিডস। যেমন নেক্সট 22 কি বলছে, আমরা যদি দেখি 22 বলছে অল আই নো, যা কিছু আমি জানি, ইজ দ্যাট, সেটা হলো যে আই ওয়ন্ট বি অ্যাট পিস, আমি শান্তিতে থাকতে পারবো না, উইথ মাইসেলফ, নিজের সঙ্গে আমি শান্তিতে থাকতে পারবো না, আনলেস আই ডু নট গো দেয়ার, যদি না আমি সেখানে যাই। আনলেস মানে যদি না ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ, যদি ওয়ার্ডটা নটের সমান, নেগেটিভের সমান, তাই তো। আর কি ওয়ার্ড আছে, আনলেস, আনটিল, নাইদার, তাই তো, হার্ডলি, স্কেয়ার্সলি, সমস্ত ওয়ার্ড হচ্ছে নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ ওয়ার্ড পরপর বসবে না, এখানে ডু নট, এখানে আনলেস, দুটো নেগেটিভ ওয়ার্ড কখনো পাশাপাশি বসে না। তাহলে আর কি ওয়ার্ড আছে নেগেটিভ, নাইদার বললাম, নাইদার NEITHER, নাইদার, হার্ডলি HARDLY, হার্ডলি, আর কি আছে স্কেয়ার্সলি SCARCELY, স্কেয়ার্সলি, রেয়ারলি RARELY, রেয়ারলি, আর কি আছে সেলডম SELDOM, সেলডম। এই সমস্ত ওয়ার্ডগুলো সব নেগেটিভ, এদের সঙ্গে বাকি আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসে না। তাহলে অল আই নো ইজ দ্যাট, মানে বসতে পারে, কিন্তু কেসটা হচ্ছে বাক্যের অর্থ হ্যাঁ বোধক হয়ে যায়। আমরা অন্যরকমভাবে মনে রাখবো, দুটো নেগেটিভ ওয়ার্ড একটা বাক্যে পাশাপাশি বসে না, রাইট। তাহলে অল আই নো ইজ দ্যাট হি ওন্ট বি অ্যাট পিস, আই ওন্ট বি অ্যাট পিস উইথ মাইসেলফ আনলেস আই ডু নট, উঠে যাবে আনলেস আই গো দেয়ার, আনলেস যদি না আমি সেখানে যাই। দেখো বাক্যের মধ্যে না শব্দটা আসছে না, যদি না আমি সেখানে যাই, যদি না দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে না হয়ে গেল, আর না লাগবে না, তাহলে যদি না আমি সেখানে যাই আমি শান্তি পাবো না, তাহলে নটটা বসবে না, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসে না। যেমন নেক্সট 23 বলছে
ট্রয় ওয়াজ টেকেন বাই গ্রিক্স। দেখো গ্রিক্স মানে হচ্ছে জাতি, ট্রয় মানে হচ্ছে একটা এরিয়া, সেই ট্রয় এরিয়াটা কি করেছিল, গ্রিক জাতিরা দখল করে নিয়েছিল। গ্রিক জাতিরা দখল করে নিয়েছিল। কোনো জাতি বললে তার আগে আমরা কি দেবো, জাতি বললে ডেফিনিট আর্টিকেল দা দেবো, একটু আগেই বললাম, তাহলে গ্রিক্সের আগে দা হবে। ট্রয় ওয়াজ টেকেন বাই দ্য গ্রিক্স। এবার যাব নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 24 দাগ। আচ্ছা 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে দিস কাইন্ড অফ শুজ সিম টু বি এক্সপেন্সিভ। এই ধরনের জুতোগুলো দেখে মনে হয় খুবই দামি। তাহলে দেখো দিস কিন্তু প্লুরাল, শুজও প্লুরাল, তাহলে কাইন্ডের সঙ্গে একটা এস যুক্ত হবে, দিস কাইন্ডস অফ। যদি ওখানে দিস না থেকে THIS দিস থাকতো তাহলে কিন্তু কাইন্ড বলতাম, দিস কাইন্ড অফ, দিস কাইন্ড অফ, ঠিক আছে, দিস কাইন্ড অফ। আর যদি দিস প্লুরাল তাহলে কাইন্ডের সঙ্গেও এস দেবো, দিস কাইন্ডস অফ শুজ, ঠিক আছে। অলরাইট, এবার যাবো নেক্সট, তাহলে ওখানে কাইন্ডের সঙ্গে এস যুক্ত হবে। এবার যাবো 25 কি বলছে দেখো, 25 বলছে দ্য রিজন উই হ্যাভ নট বিন এবল টু পে ইনকাম ট্যাক্স। বলছে কারণটা, যে কারণে আমরা সমর্থ হচ্ছি না ইনকাম ট্যাক্স দিতে, ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে, আবার দেখো কারণ লিখেছে, কারণ ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে এই ফ্যাক্টের কারণে, দ্যাট যে উই ডিড নট রিসিভ পে অন টাইম, আমরা সঠিক সময়ে আমাদের যে পেমেন্টটা সেই পেমেন্টটা পাইনি, ঠিক আছে। এবার দেখো একই বললাম কি, একই অর্থযুক্ত দুটো শব্দ, একই অর্থ একই মিনিং যুক্ত দুটো শব্দ, একই মিনিংয়ের দুটো শব্দ একই বাক্যে বসবে না, একই মিনিং সেম মিনিং, তাহলে সেম মিনিংয়ের দুটো শব্দ পাশাপাশি একই বাক্যে বসবে না, পাশাপাশি মানে কি একই বাক্যে বসবে না। তাহলে রিজন কারণ কিন্তু আমরা একবার ইউজ করে দিয়েছি, আর ডিউ টু মানেও জানি কারণে, তাহলে এখানে একবার কারণ, এখানে একবার কারণ, দুটো কারণ দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি বলবো, দ্য রিজন কারণটা, উই হ্যাভ নট বিন এবল টু পে ইনকাম ট্যাক্স ইজ দ্যাট, এই ডিউ টু দ্য ফ্যাক্ট পুরো বাদ দিয়ে দাও, হলো যে, হয় যে কারণে আমরা ইনকাম ট্যাক্স দিতে পারিনি হলো যে উই ডিড নট রিসিভ পে অন টাইম, উই ডিড নট রিসিভ পে অন টাইম, এখানে ডিউ টু দ্য ফ্যাক্ট দেওয়ার দরকার নেই। তাহলে রিজন আর ডিউ টু একই অর্থযুক্ত শব্দ, পাশাপাশি বসবে না। এবার যাবো নেক্সট 26 দাগ কি বলছে দেখো, 26 দাগ বলছে যে এ পার্সন আই মেট, একটা ব্যক্তি যার সঙ্গে আমি দেখা করেছিলাম ইন দ্য থিয়েটারে ওয়াজ দ্য প্লে রাইট হিমসেলফ, সে ছিল প্লে রাইট, ওই নাটকটা সে নিজেই লিখেছিল, সেই নাটকের লেখক সে নিজে ছিলেন তিনি। তাহলে এখানে কিন্তু দ্য প্লে রাইট হিমসেলফ পার্টিকুলারাইজ করছি, তাহলে যখন কোনো ব্যক্তিকে পার্টিকুলারাইজ করব তার আগে দা বসবে, তাহলে এ পার্সন হবে না, দ্য পার্সন আই মেট, যে ব্যক্তিটার সঙ্গে আমি দেখা করেছিলাম ইন দ্য থিয়েটারে ওয়াজ দ্য প্লে রাইট হিমসেলফ, তাহলে পার্টিকুলারাইজ করছি বলে পার্সনের আগে এ দেবো না, দা দেবো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ডক্টর চন্দ্রা ইজ অনলি ডেন্টিস্ট ইন আওয়ার ভিলেজ, বলছে ডক্টর চন্দ্রাই হলো আমাদের গ্রামের একমাত্র ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার। তাহলে নির্দিষ্ট যা কিছু একটা আছে তার আগে কি বসে, যা কিছু একটা আছে তার আগে দা বসবে। তাহলে এখানেও পার্টিকুলারাইজ নির্দিষ্ট করছে যে মিস্টার চন্দ্রাই একমাত্র দাঁতের ডাক্তার আমাদের গ্রামে, তাহলে ইজ দ্য অনলি, অনলির আগে একটা দা দেবো, ইজ দ্য অনলি ডেন্টিস্ট, ডক্টর চন্দ্রা ইজ দ্য অনলি ডেন্টিস্ট ইন আওয়ার ভিলেজ। এবার যেমন নেক্সট 28 দাগ কি বলছে দেখো, 28 বলছে ইট ইজ সেইড বাই সাম পার্সনস, এটা বলা হয় কিছু ব্যক্তির দ্বারা, এই ব্যাপারটা বলা হয়, বলে যে ওয়ান অফ দ্য ন্যাশনালাইজড ব্যাংক, জাতীয় ব্যাংকগুলোর মধ্যে একটা ব্যাংক কি করেছে, হ্যাজ স্টার্টেড, শুরু করেছে, আর নিউ স্কিম, নতুন একটা স্কিম, পরিকল্পনা অফ লেন্ডিং মানে টাকা ধার দেওয়ার নতুন পরিকল্পনা শুরু করেছে। আমরা জানি কি ওয়ান অফ সাম অফ এইরকম যে ফ্রেজগুলো আছে, ওয়ান অফ, সাম অফ, মেনি অফ, ফিউ অফ, এভরি অফ, এদের পরে যে নাউনটা বসে সেটা প্লুরাল ফর্মে হবে। ওয়ান অফ দ্য বয়েজ বলবো, কখনো ওয়ান অফ দ্য বয় বলবো না। মেনি অফ দ্য বয়েজ বলবো, কখনো মেনি অফ দ্য বয় বলবো না। তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ঠিক আছে, নাইদার অফ দ্য, এদের পর সবসময় নাউনটা প্লুরাল হবে, তাহলে ব্যাংকস হবে, ওয়ান অফ দ্য ন্যাশনালাইজড ব্যাংকস। নেক্সট কি বলছে 29 দাগ বলছে দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস, দেখো এখানেও দেখো অবের পরে, এই দেখো অবের পরে অবদার পরে দেখো এস দিয়েছে, তাহলে দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস রিকমেন্ডস দ্যাট, এটা বলে যে দ্য ইফেক্টিভ মেজার্স শুড বি টেকেন, বলছে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এগেনস্ট সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যারের নিয়ে যে সমস্ত আর কি বাজে কাজবাজগুলো হয় সেই কাজবাজগুলোর বিরুদ্ধে আমাদেরকে ইফেক্টিভ মেজার্স মানে ভালো পদক্ষেপ নিতে হবে। এবার দেখো আমাকে বলে প্রফেশনালস, এই প্রফেশনালস তো একটা ব্যক্তি হয়, দেখো প্রফেশনালসের সঙ্গে এস দিয়েছে, মানে কি
প্রফেশনালসের সঙ্গে এস দিয়েছে মানে প্লুরাল। এবার দেখো প্রফেশনালস কী হবে, মানুষ হবে, মানুষ কিন্তু কাউন্টেবল, গুনতে পারি। তো যখন আমরা প্রফেশনালস মানুষ এবং গুনতে পারছি তাহলে তাদের যে মেজরিটি বেশিরভাগ সংখ্যা সেটাও কিন্তু প্লুরালই হবে। তাহলে সাবজেক্ট আমরা জানি কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, অবির আগে মেজরিটি আছে, মেজরিটি সাবজেক্ট। এবার মেজরিটি কাদের মেজরিটি, কম্পিউটার প্রফেশনালসদের মেজরিটি, মানে প্রফেশনালস যেহেতু কাউন্টেবল গোনা যায় তাহলে মেজরিটিটাকেও গোনা যাবে একের বেশি। তাহলে মেজরিটি সাবজেক্ট সেটা কিন্তু একের বেশি। তাহলে সাবজেক্ট যদি একের বেশি হয় এবং থার্ড পার্সন হওয়া হলেও তাহলে কি হবে, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দেওয়ার কোনো দরকার নেই। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন কিন্তু একের বেশি, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দেবো না। যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা দিতাম। তাহলে রেকমেন্ড তুলে দিয়ে শুধু রেকমেন্ড করবো। তাহলে কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলেই ভার্বের প্রথম ফর্মের সঙ্গে কিন্তু আমরা এস বাই এস দেব, আর যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ গেল। তাহলে আর এখানে আমাদেরকে সফটওয়্যার পাইরেসি মানে কি, পাইরেসি মানে হচ্ছে কি বলবো, ধরো দ্য প্র্যাকটিস অফ অ্যাটাকিং বা রবিং, ঠিক আছে, রবিং শিপস অ্যাট সি, মানে কোনো কিছু অ্যাটাক করা, মানে সফটওয়্যার দিয়ে কোনো মানুষকে মানে কোনো কিছুকে আক্রমণ করার কথা বলেছে পাইরেসি। অলরাইট, যেমন নেক্সট পাইরেট মানে কি, পাইরেট অ্যাকচুয়ালি মানে পাইরেট মানে জলদস্যু, সেখান থেকে এসছে পাইরেসি। তাহলে সফটওয়্যার পাইরেসি মানে কি, সফটওয়্যার পাইরেসি মানে সফটওয়্যার ইউজ করে আমরা বিভিন্ন জায়গায় যে অ্যাটাকগুলো করি সেই অ্যাটাকের বিরুদ্ধে ইফেক্টিভ মেজার আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য বয় হু ইউ সি দেয়ার, বলছে বালকটা, যে বালকটাকে তুমি সেখানে দেখছো, মেড দ্য টপ স্কোর ইন দ্য লাস্ট ম্যাচ। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, দ্য বয় বালকটাকে, হু ইউ সি দেয়ার, হু মানে কিন্তু যে বা যারা। তাহলে এখানে বলছে বালকটাকে, আমরা যখন বাংলা বলি কি হবে, বালকটাকে যে তুমি দেখছো নাকি যাকে তুমি দেখছো, বালকটাকে যাকে তুমি দেখছো সেখানে মেড দ্য টপ স্কোর ইন দ্য লাস্ট ম্যাচ, সে লাস্ট ম্যাচে টপ স্কোর করেছিল। তাহলে হু মানে কিন্তু যে বা যারা, হু মানে যে বা যারা, আর যাকে বললে কি বলবো, যাকে বা যাদেরকে হুম, তাহলে হু উঠে গিয়ে হুম হবে এখানে। দ্য বয় হুম ইউ সি দেয়ার মেড দ্য টপ স্কোর ইন দ্য লাস্ট ম্যাচ। অলরাইট, এবার যেমন নেক্সট, হ্যাঁ 31 কি বলছে দেখো, 31 বলছে যে দ্য সান হুজ রে, বলছে সূর্য যার কিরণ কি করে, গিভ লাইফ টু দ্য আর্থ, পৃথিবীতে প্রাণের সঞ্চার করে, প্রাণ দেয়, ওয়াজ ভেনারেটেড অ্যাজ গড বাই দ্য আওয়ার অ্যানচেস্টার্স, সেই ভেনারেটেড তাকে সম্মান করা হতো, শ্রদ্ধা করা হতো ভগবান হিসাবে, বাই আওয়ার অ্যানচেস্টার্স আমাদের পূর্বপুরুষদের দ্বারা। এবার দেখো আমরা কিন্তু সবসময় সান রেজ বলি, রে ওয়ার্ডটাকে আমরা রেজ বলি, সান রেজ, ঠিক আছে অলওয়েজ। আর যদি শুধু সান রে বলি, দেখো এখানে সান রে আছে, হুজ রে, রে থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হওয়ার কথা। তাহলে গিভস, সান রে, দ্য সান হুজ রে গিভস, তাই তো, রেটাকে যদি আমরা রে ধরি তাহলে সিঙ্গুলার হবে, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হওয়ার কথা, সেটা নেই, সেটা আছে কি গিভ আছে। তাহলে এখানেই বুঝতে পারছি ভুল, আর আমরা সান রেজ বলবো, সান রেজ, এটাকে আমরা প্লুরালি ধরি, সান রেজ, ঠিক আছে, সান রেজ। তাহলে আমরা বলবো হুজ রেজ, দ্য সান হুজ রেজ গিভ লাইফ টু দ্য আর্থ ওয়াজ ভেনারেটেড অ্যাজ গড বাই আওয়ার অ্যানচেস্টার্স। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে আওয়ার সোলজার্স ওয়্যার বেটার ট্রেইনড দ্যান দ্যাট অফ দ্য এনিমি, হ্যাঁ দ্যাট অফ দ্য এনিমি। দেখো এবার দেখো একদম তাই, এখানে কম্প্যারিজন কিন্তু লজিক্যাল আছে, বলছে আমাদের সৈনিকরা একের বেশি, ওয়্যার বেটার ট্রেন, আরও বেশি ভালো ট্রেন ছিল, প্রশিক্ষিত ছিল, দ্যান দ্যাট অফ দ্য এনিমি, দ্যাট মানে কিন্তু সিঙ্গুলার, একজনের কথা বলেনি, প্রথমে বলেছে সোলজার্স একের বেশি, তাহলে দ্যাট উঠে গিয়ে এখানে দোজ হবে, দ্যান দোজ অফ দ্য এনিমি। যদি এখানে সোলজার একজন সোলজার বলতো তাহলে দ্যাট অফ ইউজ করতাম, যেহেতু একের বেশি সোলজার তাহলে দোজ অফ বলবো। কি বলবো, আওয়ার সোলজার্স ওয়্যার বেটার ট্রেন দ্যান দোজ অফ দ্য এনিমি। এবার যেমন নেক্সট 33 দাগ কি বলছে দেখো, বলছে ইফ ইট ওয়্যার পসিবল টু গেট নিয়ার, বলছে যদি এটা সম্ভব হতো কাছে যাওয়াটা, হোয়েন যখন, ওয়ান অফ দ্য ভলকানিক ইরাপশনস, যখন ভলকানিক ইরাপশনস হয়, এরকম একটা ভলকানিক ইরাপশনস উদ্গীরণ, আগ্নেয়গিরির যখন উদ্গীরণ হয়, ঠিক আছে, লাভা নির্গত হয়, তখন অগ্নুৎপাতের সময় যদি কাছে যাওয়া সম্ভব হতো, টেক প্লেস যখন ঘটে অগ্নুৎপাত, উই কুড সি গ্র্যান্ড সাইট, আমরা একটা বিশাল বড় বিশাল সুন্দর দৃশ্য দেখতে পারতাম, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখো, বলছে ইফ ইট ওয়্যার পসিবল, অসম্ভব কিছু হওয়া বললে আমরা সাবজেক্টের পরে ওয়্যার দিই, তাহলে ওয়্যার দিয়েছি এখানে, ইফ ইট ওয়্যার পসিবল টু গেট নিয়ার হোয়েন ওয়ান অফ দ্য ভলকানিক ইরাপশনস টেক প্লেস, উই কুড সি আ গ্রেট সাইট, আমরা দেখতে পারতাম একটা ভালো দৃশ্য, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো ইরর
নেই। আচ্ছা আরেকবার তবু পড়বো, বলছে ইফ ইট ওয়্যার পসিবল, যদি এটা সম্ভব হতো, টু গেট নিয়ার, কাছে যাওয়াটা, ওয়েন যখন ওয়ান অফ দ্য ভলকানিক ইরাপশনস, ভুল আছে, ভুল কোথায় আছে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে অবের আগে কি আছে ওয়ান, তাহলে ওয়ান হচ্ছে একটা উদ্গীরণের কথা বলেছে, এখানে দেখো ভার্ব দিয়েছে টেক, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, তাহলে এখানে টেক্স হবে। দেখো ভালো করে খেয়াল না করলে ভুল হয়ে যাবে। তাহলে টেক্স, ওয়ান অফ দ্য ভলকানিক ইরাপশনস টেক্স প্লেস। এবার যাবো নেক্সট, টেক প্লেস মানে কিন্তু ঘটা। পরে 34টি বলছে হ্যাড আই কাম টু নো অ্যাবাউট হিজ ডিফিকাল্টিস, যদি আমি জানতাম, দেখো হ্যাড আর সাবজেক্ট হ্যাড আই কাম, তাহলে হ্যাড আই কাম ভার্বের থার্ড ফর্ম, তাহলে সাবজেক্ট হ্যাড আর V3 দিয়ে বাক্য শুরু হচ্ছে, পরে কিন্তু উড হ্যাভ কুড হ্যাভ হবে। তাহলে কি বলছে, হ্যাড আই কাম টু নো, যদি আমি জানতে পারতাম, অ্যাবাউট হিজ ডিফিকাল্টিস, তার দুরবস্থা সম্পর্কে, আই উড হ্যাভ সার্টেনলি হেল্পড হিম, আমি তাকে নিশ্চিতভাবে সাহায্য করতে পারতাম বা সাহায্য করতাম। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, হ্যাড আই কাম টু নো অ্যাবাউট হিজ ডিফিকাল্টিস আই উড হ্যাভ সার্টেনলি হেল্পড হিম, বাক্যে কোনো ইরর নেই। তার কারণ কি, দেখো এখানে হ্যাড দিয়ে শুরু হচ্ছে, এখানে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, আর এই পরের বাক্যে উড হ্যাভ কুড হ্যাভ রয়েছেই, দেখো হেল্পড, এই যে উড হ্যাভ পরে আবার হেল্প রয়েছে। তাহলে কি বলেছিলাম, নিয়মটা কি ছিল, যদি ইফের সাথের অংশে হ্যাড V3 থাকে, বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ হবে। তাহলে হ্যাড আই কাম, এখানে হ্যাড বাক্যের প্রথমে থাকলে বললাম একটু আগে যে ইফের কাজ করে, তাহলে হ্যাড V3, অন্য অংশে উড হ্যাভ, আর উড হ্যাভের পরে কিন্তু হেল্প রয়েছে। যেমন নেক্সট কি বলছে দেখো, বলছে বিং আ ভেরি হট ডে, একটা গরম দিন হওয়ার কারণে আই রিমেইন ইনডোরস, আমি ঘরের মধ্যে ছিলাম। দেখো দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু সিমিলার নয়, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। আই একটা বাক্য আমি ঘরের মধ্যে ছিলাম, আর একটা বলছে এটা একটা গরম দিন হওয়ার কারণে, তাহলে এটা কিন্তু বাক্যে ইউজ করিনি। এই ইটটা অ্যাবসেন্ট আছে, এই যে বাক্যটা লিখেছে এটাকে সিম্পল সেন্টেন্সের নিয়ম বলে। বাক্যটা ছিল কি, একবার দেখিয়ে দিই, বাক্য দুটো এরকম ছিল। প্রথম বাক্যটা ছিল যে ইট ইজ এ হট ডে, যা ছিল আমি আর লিখলাম না, ইট ইজ এ হট ডে। পরে কি ছিল, পরের বাক্য ছিল আই রিমেইন, যেটা আছে আই রিমেইন ডে, যা আছে তাই। দেখো দুটো, প্রথম বাক্যের সাবজেক্ট ইট, পরের বাক্যের সাবজেক্ট আই, তাহলে এই দুটো বাক্যকে যদি আমি সিম্পল করি, তাহলে যেহেতু দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, দুটো সাবজেক্টকেই আমাদের রাখতে হবে। তাহলে প্রথম বাক্যে এই বিংয়ের আগে একটা ইট দিতে হবে। আর এই সিম্পল সেন্টেন্স এটা কোন নিয়মে করেছে, এটা যখন আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন ডিটেলস আলোচনা করব। তাহলে এখানে বোঝো, যেহেতু দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, ইট ইজ এ হট ডে আর আই রিমেইন ইনডোরস, সেহেতু সিম্পল করতে গেলেও দুটো সাবজেক্টকেই রাখতে হবে। তাহলে ইট বিং এ হট ডে, ইট বিং আ ভেরি হট ডে, আই রিমেইন ইনডোরস। এবার যাবো নেক্সট 36 কি বলতে, 36 বলছে ডিসপাইট অব এ গুড মনসুন, ডিসপাইট সত্ত্বেও, একটা ভালো বৃষ্টিপাত সত্ত্বেও এই বছর হয়েছিল দ্য প্রোডাকশন অফ ফুড গ্রেইন, ফুডের যে আর কি কি বলবো, যে কি বলে এরা উৎপাদন, ফুডের উৎপাদনটা কি হয়েছিল, শস্যের উৎপাদন ইন দ্য কান্ট্রি ডিড নট গো আপ, মানে বেশি হয়নি। ভালো বৃষ্টিপাত সত্ত্বেও খাবারের যে উৎপাদন, সেই উৎপাদনটা ভালো হয়নি। দেখো ডেসপাইটের পরে কখনোই আমরা অফ বসাই না, ডেসপাইটের পরে শুধু ডেসপাইট, আর ইনস্পাইট বললে ইনস্পাইটের পরে আমরা অফ দিই, ইনস্পাইট অফ বলবো, কিন্তু ডেসপাইটের পরে কোনো অফ দেবো না, ইনস্পাইট অফ আর শুধু ডেসপাইট। তাহলে এখানে ডেসপাইটের সঙ্গে অফটা তুলে দিয়ে শুধু ডেসপাইট করবো। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে হোয়াট এভার ওয়ার্ক বলছে যাই কাজ, এখানে দ্যাট হুইচ এটার কোনো দরকার নেই, ঠিক আছে। যাই কাজ বলছে কি, হোয়াট এভার ওয়ার্ক ইউ আন্ডারটেক, যাই কাজ ইউ আন্ডারটেক, তুমি দায়িত্ব নাও না কেন বা করো না কেন, পুট ইউর বেস্ট ইফোর্ট, তুমি তোমার বেস্ট ইফোর্টটা দাও, টু অ্যাচিভ সাকসেস, সফলতা পেতে গেলে এটাতে, টু অ্যাচিভ সাকসেস ইন ইট, এটার মধ্যে সফলতা পেতে গেলে। তাহলে এখানে দ্যাট আর হুইচের কোনো দরকার নেই। তাহলে হোয়াট এভার দিয়েই আমরা, এই যে হোয়াট এভার দিয়ে আমরা কমপ্লেক্স করছি, এখানে আর দ্যাট হুইচ দেওয়ার দরকার নেই, হোয়াট এভারই একটা কনজাংশন, এটা দিয়েই আমরা বাক্য শুরু করে দিচ্ছি। তাহলে হোয়াট এভার ওয়ার্ক ইউ আন্ডারটেক, যে কাজে তুমি করো না কেন, পুট ইউর বেস্ট ইফোর্ট টু অ্যাচিভ সাকসেস ইন ইট, এর মধ্যে সফলতা পেতে গেলে। তাহলে দ্যাট আর হুইচের এখানে কোনো দরকার নেই। যেমন নেক্সট 38 দাগ কি বলছে দেখো, 38 দাগ বলছে যে ফর ইয়াং মিনি, ছোট্ট মিনির জন্যে বা কাছে, পিস ইন কাশ্মীরের শান্তি হলো ইজ অলমোস্ট টেরেবল অ্যাজ ওয়ার, মানে যুদ্ধের মতনই টেরেবল। বলছে কাশ্মীরের যে শান্তিটা সেটা যুদ্ধের মতনই টেরেবল। তাহলে এরকম আমরা যখন পজিটিভ ডিগ্রি করি আমরা কি বলি, অ্যাজ টেরেবল অ্যাজ দিয়ে পজিটিভ করি, অ্যাজ টেরেবল অ্যাজ ওয়ার, তাই তো, পরে অ্যাজ দিয়েছে, আগে অ্যাজ দেয়নি। তাহলে অ্যাজ গুড অ্যাজ ব্যাড অ্যাজ টেরেবল অ্যাজ, ঠিক আছে, অ্যাজ কোল্ড অ্যাজ। তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাদের অ্যাজ দিয়ে করতে হয়, আগে একটা অ্যাজ দেবো, পরে অ্যাজ আছে, টেরেবলের আগে একটা অ্যাজ বসবে, অ্যাজ টেরেবল অ্যাজ ওয়ার।
হ্যাঁ 39 কি বলতে দেখো, 39 বলছে যে বিং আ ভেরি কোল্ড ডে, একটু আগেই বললাম যে বিং আ ভেরি কোল্ড ডে, এটা খুব ঠান্ডা দিন হওয়ার কারণে অল অফ আস রিমেইন অ্যাট হোম, আমরা ঘরের মধ্যেই ছিলাম, তাই তো। তাহলে কি বললাম দেখো, প্রথম দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অল অফ আস, কিন্তু প্রথম বাক্যে কি এটা একটা ঠান্ডা দিন, তাহলে এটা কিন্তু রাখেনি, তাহলে ইট দিয়ে শুরু করতে হবে। ইট বিং এ ভেরি কোল্ড ডে অল অফ আস রিমেইন অ্যাট হোম, আমরা ঘরের মধ্যে ছিলাম। দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হলে দুটো সাবজেক্টকেই রাখতে হবে, ঠিক আছে। যেমন নেক্সট, দ্য শর্ট বয়, ছোট্ট বালকটা, হ্যাজ 7 রুপিস, তার কাছে 7 টাকা ছিল, অ্যান্ড দ্য ফ্যাট বয়, এবং মোটা বালকটার কাছে হ্যাজ অনলি এ রুপি, 1 টাকা ছিল। তাহলে দেখো প্রথমে যখন আমরা 7 একটা নিউমেরিক্যাল ওয়ার্ড ইউজ করেছি, পরে কিন্তু আমাদের কাছে 1 টাকা বলতে আমরা এ আর্টিকেল দেব না, 1 দেব। প্রথমে যেহেতু আমি একটা নিউমেরিক্যাল ওয়ার্ড ইউজ করেছি, পরেরটাতেও আমি নিউমেরিক্যাল ওয়ার্ডই রাখবো, তাই তো, একদম তাই, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে দ্য শর্ট বয় হ্যাজ 7 রুপিস নিউমেরিক্যাল ওয়ার্ড, অ্যান্ড দ্য ফ্যাট বয় হ্যাজ এ রুপি, না 1 রুপি বলবো, এ তুলে দিয়ে 1 রুপি। যেমন নেক্সট, মানে প্রথমে নিউমেরিক্যাল ইউজ করলে পরেও আমাদেরকে নিউমেরিক্যালি ইউজ করতে হবে। বলছে টু পিপল, দুজন মানুষ, দ্য ক্লার্ক, ক্লার্কটা, এবং দ্য টাইপিস্ট, এবং টাইপিস্টটা হেল্পস মি, আমাকে সাহায্য করে, ইন মাই অফিস, আমার কাজে। হেল্পস ভার্বের সঙ্গে এস বাই এস কখন হয়, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়। এখানে সাবজেক্ট প্লুরাল, দুজন মানুষ, একটা ক্লার্ক এবং একজন টাইপিস্ট, তাহলে ভার্বের সঙ্গে এস দেওয়ার কোনো দরকার নেই। প্লুরাল হলে সাবজেক্ট থার্ড পার্সন, এবং প্লুরাল হলে কোনো এস বাই এস দরকার নেই, শুধু হেল্প হবে, হেল্পস হবে না। 42 দাগ, আচ্ছা 41 দাগ পর্যন্ত আমাদের ইরর হলো। এবার আমরা ইমপ্রুভমেন্ট শুরু করব। ইমপ্রুভমেন্ট দেখি কি বলেছে, 100টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। বলছে নো সুনার হি স দ্য পুলিশ, যেই না সে পুলিশকে দেখেছিল, পুলিশ সুপারিনটেন্ডেন্টকে, দেন হি ডিসঅ্যাপিয়ার্ড। দেখো দেন হি ডিসঅ্যাপিয়ার্ড, নো সুনার দিয়ে বাক্য শুরু করলে বাক্যের মাঝখানে দেন বসে, দেখো দেন আসে, আর এখানে আন্ডারলাইনও নেই, তার মানে ঠিক আছে। এবার নো সুনার দিয়ে বাক্য শুরু করলে, নো সুনার, হার্ডলি, HARDLY, হার্ডলি, স্কেয়ারসলি, SCARCELY, নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, SELDOM, সেলডম, এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, আগে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, নো সুনার হি স, তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে আমরা কি ইউজ করি, ডিড, সেই হেল্পিং ভার্বটাকেই আনবো। তাহলে নো সুনার ডিড, তারপরে দেবো সাবজেক্ট হি, আর ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয় সি হবে, তাহলে কি হবে, নো সুনার ডিড হি সি। নো সুনার ভার্বের সেকেন্ড ফর্ম বললে ডিড, তারপর সাবজেক্ট হি, আর ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম সি। তাহলে দেখো কোন অপশানে আছে, নো সুনার ডিড হি সি, দেখো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 44 কি বলছে দেখো, 44 বলছে যে ইফ আই ওয়্যার আ কিং, যদি আমি একটা রাজা হতাম। দেখো সাবজেক্ট যদি কল্পনা করে কোনো হওয়া বোঝায়, তাহলে কিন্তু সাবজেক্টের পরে ওয়্যার বসে, আয়ের পরে সাধারণত ওয়াজ বসে না, আয়ের পরে কি বসে, ওয়াজ। তাহলে এখানে কল্পনা করে হওয়া বলছে, যদি আমি রাজা হতাম, তাহলে সাবজেক্ট যদি কল্পনা করে কিছু হওয়া বোঝায়, তাহলে সাবজেক্টের পরে ওয়্যার বসে। তাহলে বলছে ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি একটা রাজা হতাম, আই উড হ্যাভ হেল্পড মাই সাবজেক্ট, আমি আমার সাবজেক্টদেরকে, প্রজাদেরকে সাহায্য করতাম। দেখো যদি এখানে ইফের সাথে হ্যাড ভি3 থাকে, ইফের সাথের অংশে হ্যাড ভি3 থাকে, তাহলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ইউজ করব। আর যদি শুধু নর্মালি ওয়্যার থাকে, তাহলে আমরা শুধু উড, শুধু উড আর একটা বি ভার্ব যদি লাগে বি ভার্ব দেবো, ঠিক আছে। আর নর্মাল ভার্ব শুধু উড ইউজ করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে দেখো, বলছে ইফ আই ওয়্যার এ কিং আই উড হ্যাভ হেল্প, বাক্যে কিন্তু কোনো ভুল নেই। যদি আমাদের উড আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে আমরা সেটাকেই নেব। যদি এখানে উড আর ভার্বের ফার্স্ট ফর্ম না থাকতো, তাহলে কিন্তু আমরা উড হ্যাভ নিতে পারতাম। কি বললাম, ভেরি ইম্পর্টেন্ট, শুনে নাও। ইফের সাথের অংশে যদি হ্যাড ভি3 থাকে, তাহলেই আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো ইউজ করব। আর যদি ইফের সাথের অংশে নর্মালি ওয়্যার থাকে, ওয়্যার, ঠিক আছে, শুধু ওয়্যার থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রেফার করব উড আর ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে প্রেফার করব উড আর ভার্বের ফার্স্ট ফর্ম। যদি এটা না থাকে, তাহলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ নেব। তাহলে যেহেতু এখানে আছে আমাদের উড হেল্প, উড আর ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটাকে নেব। কি হবে, ইফ আই ওয়্যার এ কিং আই উড হেল্প মাই সাবজেক্ট। ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট ইম্পর্টেন্ট নিয়ম, পরেরটা কি বলছে দেখো, 44 দাগ বলছে দ্য ক্রিমিনাল ওয়াজ অর্ডার টু বি হ্যাংড টু ডেথ। এটা একটা ফ্রেজ, হ্যাংড টিল ডেথ বলি আমরা, হ্যাংড টু ডেথ বলি না, ঠিক আছে, হ্যাংড টিল ডেথ। দেখো হ্যাং, এই যে হ্যাং ওয়ার্ডটা, এই যে HANG, হ্যাংয়ের কিন্তু দুটো মিনিং, একটা হচ্ছে ফাঁসি দেওয়া আর একটা ঝোলানো। যখন ফাঁসি দেওয়া বলবে, তখন হ্যাংয়ের সঙ্গে ইডি যোগ করে দিলেই হয়ে যাবে হ্যাংড। আর যখন ঝোলানো বলবে, তখন কিন্তু অন্য হবে HUNG, হাং। তাহলে দুটো ফর্ম, যখন ঝোলানো বলবে তখন হবে হাং, আর যখন ফাঁসি দেওয়া বলবে তখন হ্যাংড, ঠিক আছে।
তাহলে সেই কারণে দেখো ফাঁসি দেওয়া বলছে বলে এখানে হ্যাংড রেখেছে, কিন্তু এটা ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাংড টিল ডেথ বলি আমরা, হ্যাং টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে ঝুলিয়ে রাখা হবে। দ্য ক্রিমিনাল ওয়াজ অর্ডার্ড, ক্রিমিনালটাকে আদেশ দেওয়া হয়েছিল টু বি হ্যাংড টিল ডেথ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, মৃত্যু পর্যন্ত। এবার যাও নেক্সট, হ্যাং টিল ডেথ মানে ফাঁসি দেওয়ার কথা বলছে। সিন্স আই অ্যাম নট নিউ টু মুম্বাই, যেহেতু আমি মুম্বাইয়ে নতুন নই, ইউ মাস্ট নট হ্যাভ কাম টু রেলওয়ে স্টেশন টু রিসিভ মি, তোমার উচিত ছিল না বা কোনো প্রয়োজন ছিল না, এখানে উচিত বলছে না প্রয়োজন বলছে, ঠিক আছে, এখানে প্রয়োজনের কথা বলছে যে তোমার প্রয়োজন ছিল না, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলো অতীত বোঝাতে আমরা ইউজ করি। ইউ মাস্ট হ্যাভ, ইউ শুড হ্যাভ, তোমার এটা করা উচিত ছিল, ইউ মাস্ট হ্যাভ, ইউ শুড হ্যাভ, ইউ অট টু হ্যাভ, ঠিক আছে। এই বাক্যগুলো আমরা নিড হ্যাভ, এগুলো সব আমরা পাস্টে ইউজ করি, পাস্ট পারফেক্ট বোঝাতে। ইউ শুড হ্যাভ ডান দিস, ইউ শুড হ্যাভ ডান দিস, ইউ মাস্ট হ্যাভ ডান দিস, এগুলো অতীতের কোনো কাজ করা বোঝালে, তখন আমরা উচিত হওয়া বোঝালে বা প্রয়োজন হওয়া বোঝালে আমরা এগুলো ইউজ করি। কোনগুলো? শুড হ্যাভ, উড হ্যাভ, হ্যাঁ একদম তাই, শুড হ্যাভ, উড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ, ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ডগুলো। তাহলে এখানে কি বলছে? এখানে উচিত বলছে না, এখানে প্রয়োজন হওয়া বলছে। বাক্যটা কিন্তু কোনো ভুল নেই। সিন্স আই অ্যাম নট নিউ টু মুম্বাই, যেহেতু আমি মুম্বাই নতুন নই, ইউ মাস্ট নট, তোমার অবশ্যই আসা উচিত হয়নি, টু দ্য রেলওয়ে স্টেশন টু রিসিভ মি। এটা ভালো লাগছে নাকি? তোমার প্রয়োজন হয়নি, তোমার প্রয়োজন ছিল না, তোমার কোনো প্রয়োজন ছিল না। ইউ নিড নট হ্যাভ কাম, you need not have come to the railway station to receive me, ঠিক আছে। তাহলে এখানে আরেকবার দেখে নাও ভালো করে। সিন্স আই এম নট নিউ টু মুম্বাই, ইউ মাস্ট নট হ্যাভ, শুধুমাত্র এই হ্যাভ পর্যন্তই আন্ডারলাইন করা দরকার ছিল, কামে আন্ডারলাইন নেই, তাহলে হ্যাভ পর্যন্ত আন্ডারলাইন, ঠিক আছে, হ্যাভ পর্যন্ত আন্ডারলাইন, তাহলে কি হবে? ইউ মাস্ট নট হ্যাভ উঠে গিয়ে ইউ নিড নট হ্যাভ কাম টু দ্য রেলওয়ে স্টেশন টু রিসিভ মি। অলরাইট, এবার যাবো নেক্সট 45-এর পরে 46 কি বলছে দেখো। 46 বলছে যে, আচ্ছা 45টা আমরা একটু লিখে নেবো, 45টা কোথায় ভুল আছে, পরে এগুলোকে কারেক্ট করতে হবে, 46 দাগ, তাই তো। তাহলে প্র্যাকটিস সেট 46, কত দাগে ভুল আছে? 45। অলরাইট, এবার যাবো নেক্সট। 46 কি বলছে? আওয়ার প্রফেসর ইজ গুড অ্যাট দ্য সাবজেক্ট, আমাদের প্রফেসর কি আছে? সাবজেক্টে ভালো, এই সাবজেক্টটাতে খুবই ভালো। হুইচ হি হ্যাড বিন টিচিং সিন্স 1996, দেখো সেই পড়ানো কাজটা কিন্তু সে এখনও করছে। তাহলে প্রথমে আমাদেরকে ইজ ইউজ করেছে, মানে প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছি, তাই কিন্তু পরে আমরা পাস্ট টেন্স দিয়েছি। প্রথমে আমরা ইউজ করেছি প্রেজেন্ট টেন্স, পরে এখানে হ্যাড দিয়েছি পাস্ট টেন্স। তাহলে বাক্যে টেন্সের যে ব্যালেন্সটা সেটা আমাদেরকে কিন্তু সেম রাখতে হবে। তাহলে কী বলছে? আর প্রফেসর ইজ গুড অ্যাট সাবজেক্ট, আমাদের প্রফেসর ভালো হয় এই সাবজেক্টে। হুইচ হি হ্যাজ বিন টিচিং, যেটা তিনি এখনও পড়াচ্ছেন, অনেক দিন ধরে পড়াচ্ছেন, 1996 সাল থেকে। তাহলে যেহেতু প্রথমে প্রেজেন্ট টেন্স, এটাকে আমরা হ্যাড করবো না, হ্যাজ করবো, হ্যাজ বিন টিচিং সিন্স 1996। আর এখানে একটা সেন্স আছে, তিনি এখনও পড়াচ্ছেন, 1996 সাল থেকে সাবজেক্টটা পড়িয়ে আসছেন, তাহলে হ্যাড তুলে দিয়ে আমরা হ্যাজ করবো, যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স। নেক্সট চলো 46 কি বলছে? 46 বলছে যে ইট ইজ হাই টাইম, এটা হলো অনেক দিন আগে, হি চেঞ্জড হিজ জব, সে তার কাজটা পরিবর্তন করেছিল। একটা ফ্রেজ ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ঠিক আছে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরকম থাকলে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে এদের পরে ভার্বটা সিম্পল V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, মানে সিম্পল পাস্ট হবে। কি বললাম? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে পরের ভার্বটা সিম্পল V2 হবে। তাহলে চেঞ্জেস উঠে গিয়ে এখানে চেঞ্জড হবে, চেঞ্জেস উঠে গিয়ে চেঞ্জ। ইট ইজ হাই টাইম শি চেঞ্জড হার জব। কোন অপশানে আছে দেখবো আমরা। হ্যাঁ দেখো এখানে সি ইজ দ্য কারেক্ট আনসার, সিতে চেঞ্জ বলেছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 48 কি বলছে দেখো। 48 বলছে যে অ্যানাদার কোয়েশ্চেন উই অফেন আস্ক, বলছে অন্য একটা প্রশ্ন যেটা আমরা প্রায়শই জিজ্ঞেস করতাম ওই দিনগুলোতে, দোজ ডেজ, বুঝতেই পারছি ওই দিনগুলোতে আমরা জিজ্ঞেস করতাম। ওয়াজ, দেখো ওয়াজ মানে পাস্ট টেন্স, এখানে কিন্তু কোনো আন্ডারলাইন নেই, তার মানে এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বাক্যটা পাস্ট টেন্সে আছে। whether they believed in God, তাহলে মিনিংটা একবার বুঝে নাও। another question we often asked those days, আমরা ওই দিনগুলোতে জিজ্ঞেস করতাম, সেই কোয়েশ্চেনটা কি ছিল? was whether they believed in God, তারা ভগবানে বিশ্বাস করে কি না, তাই তো। তাহলে দেখো বিলিভডেও এখানে পাস্ট টেন্স, এখানে ওয়াজও পাস্ট টেন্স, তাহলে এখানে আস্কটাকে আস্কড করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে, টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য। তাহলে উই অফেন আস্কড, সি ইজ দ্য কারেক্ট আনসার, বাক্যে টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে আস্ক তুলে দিয়ে আস্কড। এবার যাবো নেক্সট 48 হয়ে গেল। 48 এবার 49 কি বলছে দেখো। 49 ইয়েস আই উড, বলছে হ্যাঁ আমি করতাম বা আমি হতাম। কি বলছে পুরো পড়লে বুঝতে পারবো। ইয়েস আই উড
ইফ আই শুড রাদার বি আ স্প্যারো দ্যান আ স্নেইল, যদি আমি ইফ আই কুড রাদার বি মানে এখানে হওয়া বলছে, যদি আমি হতে পারতাম, বলছে ইয়েস আই উড আমি করতাম, যদি আমি হতে পারতাম, বি মানে হওয়া, তাহলে হতে পারতাম কি একটা স্প্যারো চড়ুই পাখি দ্যান আ স্নেইল, যদি আমি একটা শামুক না হয়ে আমি একটা চড়ুই পাখি হতে পারতাম তাহলে কিন্তু আমি আমি কোনো একটা কাজ করতাম, সেই কাজ করার কথা বলছে। তাহলে কিন্তু এখানে পারার কথা বলছে, আর এখানে শুড মানে উচিত বলেনি, তাহলে পারা বললে কি হবে কুড, COULD কুড। আর একবার দেখে নাও, বলছে ইয়েস আই উড অবশ্যই আমি করতাম, ইফ আই কুড রাদার, কুড শুড না উচিত না, এখানে পারা বলছে, তাহলে পারা বললে কুড পাস্ট টেন্সে, তাই তো, তাহলে প্রথমে উড পাস্ট টেন্স, তাহলে আমরা কুড ইউজ করবো। ইয়েস আই উড আমি করতাম, ইফ আই কুড রাদার বি যদি আমি বরং হতাম একটা স্প্যারো, হতে পারতাম একটা স্প্যারো দ্যান আ স্নেইল একটা শামুক না হয়ে যদি একটা চড়ুই পাখি হতে পারতাম, তাহলে আমি হয়তো উঠতে পারতাম, সেরকম কিছুর কথা এখানে বলেছে, বা উঠতাম। তাহলে এখানে কুড হলো, যেহেতু পারা অর্থ পাস্ট টেন্সে কুড হবে, শুড হবে না। এবার যেমন নেক্সট, সেই কারণে বারবার আমি এক কথাই বলি যে মিনিংটা ভেরি ইম্পর্টেন্ট। মেশিনস টার্ন ম্যান, বলছে মেশিনস যন্ত্র কি করেছে মানুষকে, হিউম্যান সোসাইটি মানব সমাজকে রূপান্তরিত করেছে কিসের থেকে, ফ্রম অ্যাগ্রেরিয়ান ওয়ান থেকে ইন্টু আ ইন্ডাস্ট্রি মানে বুঝতে পারছি শিল্প, আর অ্যাগ্রেরিয়ান মানে কি ভূস্বামী, মানে মানুষজনদেরকে মানব সভ্যতাকে মানে জমির থেকে এগ্রিকালচার বিভাগ থেকে সরিয়ে মানুষকে কোথায় নিয়ে এসেছে, শিল্পের মধ্যে রূপান্তরিত করেছে। তাহলে দেখো এটা কিন্তু করে ফেলেছে, মেশিনস টার্ন মানে করে না, মানে করে ফেলেছে অলরেডি আমাদেরকে, তাই তো। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট সেন্স, তাহলে করেছে বললে প্রেজেন্ট পারফেক্ট হবে, আর প্রেজেন্ট পারফেক্টে কি হয়, হ্যাভ বা হ্যাজ দিয়ে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। তাহলে মেশিনস মানুষকে রূপান্তরিত করেছে কিসের থেকে, ফ্রম অ্যান অ্যাগ্রেরিয়ান একটা এগ্রিকালচারাল যে সমস্ত স্ফিয়ার আছে সেই এগ্রিকালচারাল স্ফিয়ার থেকে মানুষকে কৃষি কাজ থেকে কোথায় নিয়ে এসছে, শিল্পের দিকে নিয়ে এসছে, তাই তো। তাহলে শিল্প ওরিয়েন্টেড করে তুলেছে মানুষকে, করে তুলেছে মিনিং হচ্ছে করে তুলেছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ, এবার দেখো হ্যাভ দেবো না হ্যাজ দেবো, মেশিনস আগের বেশি, তাহলে হ্যাজ টার্নড হবে, হ্যাজ না হ্যাভ টার্ন, একটা হলে হ্যাজ আগের বেশি হলে হ্যাভ, তাহলে হ্যাভ টার্ন কোথায় আছে দেখো সিতে। বাক্যটা একবার দেখে নাও, মেশিন হ্যাভ টার্নড পরিণত করেছে, রূপান্তরিত করেছে মানুষকে, এবার কোথা থেকে নিয়ে কোন জায়গায় নিয়ে গেছে, ফ্রম অ্যাগ্রেরিয়ান এগ্রিকালচার থেকে শিল্পের দিকে নিয়ে চলে গেছে, তাহলে পারফেক্ট বলে হ্যাভ টার্ন করলাম। বাক্যের মিনিং না বুঝলে কিন্তু এগুলো করতে পারবে না, সেই জন্য মিনিংটা সবসময় বোঝার চেষ্টা করতে হবে। 51 কি বলছে, 51 বলছে আই অ্যাম সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেছি, দ্যাট যে হি ডিয়ার্স স্পিক ইন সাচ টোন টু হিজ ফাদার, যে সে কীভাবে সাহস করে তার বাবার সঙ্গে এরকমভাবে কথা বলতে সাহস করে, তাই তো। দেখো যে ডেয়ার শব্দটাকে আমরা নানানভাবে ইউজ করি, যখন আমি ধরো কীভাবে আমরা ইউজ করি বলি, হাউ দিয়ে যখন প্রশ্ন করি, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার, তারপরে ইউ এর পরে কিন্তু কোনো প্রিপোজিশন দেওয়া লাগে না, হাউ ডেয়ার ইউ ডু দ্যাট বলি আমরা কি, হাউ ডেয়ার ইউ, যদি হাউ দিয়ে বলি তো বলবো হাউ ডেয়ার ইউ ডু দ্যাট, তাহলে হাউ দিলে দেখো ডেয়ারের পরে কি দিই, ইউ দিই, হাউ ডেয়ার ইউ তারপরে ডু, আগে কোনো প্রিপোজিশন বা টু দেওয়া লাগে না। বা ধরো যদি এরকম বলি, ডোন্ট ইউ ডেয়ার, এরকমই বলি তুমি সাহস করো না, এই কাজটা করার সাহস তুমি দেখিও না, তাহলে ডোন্ট ইউ ডেয়ার ডোন্ট ইউ ডেয়ার ডু দ্যাট, তাহলে এই ক্ষেত্রে টু বসানোর কোনো দরকার নেই, তাহলে কি বললাম, ডোন্ট দিয়ে যখন বলবো ডেয়ার ওয়ার্ডটাকে ইউজ করবো, ডোন্ট ইউ ডেয়ার ডু দ্যাট, ডোন্ট ইউ ডেয়ার লাই, ডোন্ট ইউ ডেয়ার টেল দ্য ফলস, ঠিক আছে। তাহলে ডোন্ট দিয়ে এবং হাউ দিয়ে যখন বলবো তখন ডেয়ারের পরে আর ভার্বের আগে টু না দিলেও হয়, কিন্তু এইখানে কিন্তু টু আসবে। আই এম সারপ্রাইজড, আমি বিস্মিত হয়ে গেছি, দ্যাট যে হি ডেয়ার্স, সে সাহস করে, টু স্পিক বলতে, হি ডেয়ার্স টু স্পিক, সে কী করতে সাহস করে, বলতে সাহস করে, ইন সাচ এ টোন, এরকম একটা টোনে, টু হিজ ফাদার, তার বাবার সঙ্গে কথা বলতে সাহস করে এরকম একটা টোনে, ঠিক আছে। এখানে টু আসবে, তাহলে কোন ক্ষেত্রে টু আসবে না বললাম, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হাউ ডেয়ার ইউ ডু দ্যাট, কোনো টু আনছি না, বা ডোন্ট ইউ ডেয়ার ডু দ্যাট, কিন্তু এখানে তোমার আসবে যখন সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে তখন এই ডেয়ারের পরে আর নতুন ভার্বের আগে একটা টু বসবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন কোনটা হচ্ছে দেখো, হি ডেয়ার্স টু স্পিক, এ ইজ দ্য কারেক্ট, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস তো হবেই, তাহলে হি ডেয়ার্স টু স্পিক ইন সাচ এ টোন টু হিজ ফাদার, অলরাইট। এবার যাবো নেক্সট 52 কি বলছে দেখো, 52 বলছে টেক কেয়ার দ্যাট ইউ আর নট বি ট্রিটেড, বলছে তুমি খেয়াল রাখবে এই বিষয়টা যে যেন কেউ তোমাকে ঠকাতে না পারে, তাহলে এই ঠকানো কাজটা কিন্তু কারোর দ্বারা হবে, কারোর দ্বারা হলে কি হয়, প্যাসিভ, PASSIV প্যাসিভ, তাহলে প্যাসিভে
অবজেক্টের পরে কি দেবো, হেল্পিং ভার্ব অ্যামিজার, তারপরে অ্যামিজারের পরে কিন্তু কখনো বি আসে না, নট রাখতেই পারি আমরা, কিন্তু বি আসে না, অ্যামিজারের পরে কখনোই বি আসে না। বি কখন আসে প্যাসিভে, বি তখনই আসে যখন কোনো মোডাল ভার্ব হয়, শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মাস্ট বি, শুড বি। তাহলে এখানে কোনো মোডাল ভার্ব নেই, এখানে নর্মাল বি ভার্ব, বি ভার্বের পরে আবার বি আনার দরকার নেই, তাই তো? তাহলে আমরা বলি কি প্যাসিভ করতে গেলে ইট ইজ ডান, ইট ইজ প্লেইড, তাই তো? তাহলে বি ভার্বের পরে আবার বি আনার কোনো দরকার নেই প্যাসিভে, তাহলে বিটাকে আমরা রাখবো না। তাহলে কি বলবো, টেক কেয়ার, খেয়াল রেখো, দ্যাট ইউ আর নট চিটেড, ইউ আর নট চিটেড, দ্যাট ইউ আর নট চিটেড কোথায় আছে দেখো, দ্যাট ইউ আর নট চিটেড, সি ইজ দ্য কারেক্ট আনসার। টেক কেয়ার, তুমি এটা খেয়াল রেখো, দ্যাট যে ইউ আর নট চিটেড, তোমাকে যেন কেউ না ঠকাতে পারে, ঠিক আছে, বা তোমাকে কেউ না ঠকায়। এবার যাবো নেক্সট, 52 পরে 53 কি বলছে দেখো, 53 বলছে যে হি ডাজ নট লাইক মি কামিং সো লেট, সে পছন্দ করে না আমার দেরি করে আসাটা, সে পছন্দ করে না আমার দেরি করে আসাটা। শি ডাজ নট লাইক, তাহলে আমার, মি মানে তো আমাকে, তাহলে আমার বললে মাই কামিং হবে, আমার বললে মাই কামিং। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সে পছন্দ করে না আমার দেরি করে আসাটা, মি মানে আমাকে, তাহলে আমার বললে কি হবে, মাই কামিং সো লেট, হি ডাজ নট লাইক মাই কামিং সো লেট। অলরাইট, তাহলে 53 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 54 কি বলছে দেখো, 54 বলছে অফ দ্য টু ক্যান্ডিডেটস আই থিঙ্ক হি ইজ বেস্ট সুইটেড। তাহলে আজকে প্রথমের দিকেই বলেছিলাম যে দুজনের মধ্যে তুলনা করলে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, দুজনের মধ্যে রাম ইজ বেটার দ্যান স্যাম। আর কম্প্যারেটিভ ডিগ্রিতে দা কখন আসে, যখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রি দেন দিয়ে করব, কম্প্যারেটিভ ডিগ্রি যখন দেন দিয়ে করব তখন কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসবে না, রাম ইজ দা বেটার বলবো না, রাম ইজ বেটার দ্যান স্যাম। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রিতে দেন আসলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসাবো না, কিন্তু যদি অফ বা বিটুইন দিয়ে কম্প্যারেটিভ ডিগ্রি করি তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসাবো। যেমন ধরো এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, দেখো বলছে অফ দ্য টু ক্যান্ডিডেটস, দুটো ক্যান্ডিডেটের মধ্যে, তাহলে অফ দ্য টু ক্যান্ডিডেটস আই থিঙ্ক, আমি মনে করি হি ইজ বেটার সুইটেড, হি ইজ দ্য বেটার সুইটেড, কিন্তু এখানে দা দেয়নি, ঠিক আছে, দা না দিলেও কোনো সমস্যা নেই, দা দেওয়া উচিত, ঠিক আছে। তাহলে এখানে হি ইজ, দেখো তাহলে হি ইজ এখানে বেস্ট, দুজনের মধ্যে তুলনা করলে আমাদের কি হবে, দুজনের মধ্যে তুলনা করলে আমাদের কম্প্যারেটিভ হবে, বুঝতে পারছি বেস্ট হবে না বেটার, সবার মধ্যে বললে বেস্ট হবে, তাহলে হি ইজ বেটার সুইটেড, ঠিক আছে। এখানে দা দেওয়া যেত কিন্তু দেয়নি, তাহলে আমরা কোনটা নেবো, হি ইজ বেটার সুইটেড, বিটা নেবো, ঠিক আছে। তাহলে অফ দ্য টু ক্যান্ডিডেটস আই থিঙ্ক হি ইজ দ্য বেটার সুইটেড, হি ইজ দ্য বেটার সুইটেড, বা হি ইজ দ্য বেটার স্টুডেন্ট, এরকম যদি থাকতো তাও হতো, কিন্তু এখানে যেহেতু দা রাখেননি কোনো সমস্যা নেই, তাহলে হি ইজ বেটার সুইটেড, হি ইজ বেটার সুইটেড। তাহলে আমরা দুজনের মধ্যে তুলনা করছি বলে কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করবো, হি ইজ বেটার সুইটেড। যাবো নেক্সট, যাবো 55 কি বলেছে দেখো, 55 বলছে যে আওয়ার আর্ম ফোর্সেস আর সুপিরিয়ার, আওয়ার আর্ম ফোর্সেস, আমাদের যে আর্ম ফোর্সেসগুলো আর সুপিরিয়ার, অনেক বেশি সুপিরিয়ার, কাদের থেকে, দোজ। দেখো আর্ম ফোর্সেস একটুকে বললাম একের বেশি, সে কারণে দোজ অফ করেছে, একটা বললে দ্যাট অফ, তাহলে আওয়ার আর্ম ফোর্সেস আর সুপিরিয়ার দ্যান দোজ অফ এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অন্য যে কোনো দেশের আর্ম ফোর্সের থেকে আমাদের ফোর্সটা বেশি ভালো, সুপিরিয়ার। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে সেই ওয়ার্ডগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা কি বসাবো, টু বসাবো, সুপিরিয়ার টু, ইনফিরিয়ার টু, সুপিরিয়ার ইনফিরিয়ার, INFERIOR, তাহলে সুপিরিয়ার ইনফিরিয়ার, ইনফিরিয়ার টু, সুপিরিয়ার টু, জুনিয়র টু, ঠিক আছে, ইয়াঙ্গার টু, এদের পরে সবসময় আমরা টু বসাবো। তাহলে এখানে সুপিরিয়ারের পরে দেন বসবে না, কি বসবে, টু, সুপিরিয়ার টু, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর আর্মড ফোর্সেস আর সুপিরিয়ার টু দোজ অফ এনি আদার কান্ট্রি। এবার যাবো নেক্সট, 56 কি বলছে দেখো, 56 বলছে হি সিকিউরড ফার্স্ট পজিশন, সে ফার্স্ট পজিশন পেয়েছিল ইন 100 মিটার্স রেস। দেখো 100 মিটার্স রেস, যদি আমরা শুধু 100 মিটার্স বলি তাহলে কিন্তু 100 মিটারের সঙ্গে আমরা এস দিতে পারি, শুধু 100 মিটার্স বলবো আর কিচ্ছু বলবো না, কোনো রেস বলবো না, কিচ্ছু বলবো না। তাহলে যখনই আমরা 100 মিটার্স রেস বলবো তখন কিন্তু আমরা কাকে মডিফাই করছি, তখন রেসকে মডিফাই করছি, রেস 100 মিটারের রেস। তাহলে সেই ক্ষেত্রে রেস প্লুরাল করতে গেলে আমাদের রেসটাকে প্লুরাল করার দরকার, আমরা মিটারের সঙ্গে এস দেবো না। কি বললাম, যখন শুধু 100 মিটার 200 মিটার বলবো তখন আমরা এস দেবো, 200 মিটার্স, 100 মিটার্স, ঠিক আছে। কিন্তু যদি মিটারের পরে অন্য কোনো ওয়ার্ড থাকে, কোনো নাউন থাকে, কাউন্টেবল নাউন থাকে, তাহলে তার সঙ্গে এস করবো যদি প্লুরাল করতে হয়। তাহলে এখানে কিন্তু একটাই রেস বলেছিল, যে সে ফার্স্ট পজিশন পেয়েছিল একটা 100 মিটারের রেসে, তাহলে মিটারের সঙ্গে এখানে এস দেবো না এই ক্ষেত্রে, যেহেতু মিটারের পরে একটা নাউন রয়েছে, কাউন্টেবল নাউন।
তাহলে কী বলবো, হি সিকিউরড ফার্স্ট পজিশন ইন এ 100 মিটার রেস, 100 মিটারের এসটা দেবো না, 100 মিটার রেস। আর যদি বলতাম সে অনেকগুলো 100 মিটার রেসে অনেকগুলো পুরস্কার পেয়েছিল, তখন বলবো যে হি সিকিউরড মেনি ফার্স্ট পজিশনস, হি সিকিউরড মেনি ফার্স্ট পজিশনস ইন মেনি 100 মিটার রেসেস। ঠিক আছে, তাহলে এখানে যদি একটা রেস, তাহলে রেসের সঙ্গে এস দেওয়ার দরকার নেই, আর মিটারের সঙ্গে তো এস দেবই না। তাহলে উত্তর কোনটা হবে দেখো, এ 100 মিটার রেস ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ। ঠিক আছে, গেল। এবার যাবো নেক্সট। একটা 100 মিটারের রেসে সে ফার্স্ট পজিশন পেয়েছিল। এবং নেক্সট কী বলছে দেখো, আই হ্যাভ ড্রিমড অল মাই লাইফ, আমি স্বপ্ন দেখেছি আমার সারা জীবন ধরে, ওনিং আ বিউটিফুল মেরুন কালার্ড কার, একটা মেরুন কালারের সুন্দর গাড়ি কিনবে বলে। দেখো ড্রিমড, এই যে ড্রিমড ওয়ার্ড আছে, ড্রিমড ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, ড্রিমড ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, ড্রিমড অফ। তাহলে এখানে আমরা ফর দেবো না, আই হ্যাভ ড্রিমড অল মাই লাইফ অব ওনিং আ বিউটিফুল মেরুন কালার্ড কার। তাহলে অব ওনিং কোথায় আছে দেখো, অপশান এতে আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট ড্রিমডের পরে অফ বসে। এবার যেমন নেক্সট 57 পরে 58 কি বলছে দেখো, 58 বলছে যে দ্য ওয়ার হ্যাজ হ্যাড আ নেগেটিভ ইম্প্যাক্ট, বলছে এই যুদ্ধের একটা বাজে প্রভাব পড়েছে আছে কাদের উপরে, ইকোনমি অফ দ্য কান্ট্রি, এই কান্ট্রির যে অর্থনীতির ওপরে। ইম্প্যাক্ট ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা অন দেবো, ওভার দেবো না। ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি বা অফ দ্য কান্ট্রি, ইম্প্যাক্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসে। দেখো অপশানে কোথায় আছে, ইম্প্যাক্ট অন দ্য কান্ট্রি, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ইম্প্যাক্টের পরে অন অ্যাপ্রোপ্রিয়েট। এবার যেমন নেক্সট 59 কি বলছে দেখো, 59 বলছে দে ক্লেইম টু ব্রিং দ্য বেস্ট প্রোডাক্টস অ্যান্ড, তারা দাবি করেছিল তারা সব থেকে আনবে বেস্ট প্রোডাক্টসগুলো অ্যান্ড সার্ভিসেস, এবং সেবাটা আনবে, পরিষেবা আনবে অন দ্য ডোর স্টেপস, একদম দরজার কাছে, অফ দেয়ার কনজিউমার্স, যে গ্রাহকদের দরজার কাছে আনবে। দেখো যখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস বলবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস, তখন কিন্তু প্রিপোজিশন আমরা কি দেবো, অ্যাড। দরজা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস বলছে, তাহলে আমরা অ্যাড দেবো, অ্যাট দ্য ডোর স্টেপস। এটা আমরা অনেকবার ইউজ করেওছি অনেকে, তাহলে অ্যাট দ্য ডোর স্টেপস বলবো আমরা, অন দ্য ডোর স্টেপস বলবো না, অন তুলে দিয়ে অ্যাড বলবো। তখন কোথায় আছে, অ্যাট দ্য ডোর স্টেপস, সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বাক্যটা কী হবে, বাক্যটা এটাই হবে যে দে ক্লেইম, তারা দাবি জানিয়েছিল, টু ব্রিং দ্য বেস্ট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, তারা আনবে সব থেকে ভালো প্রোডাক্ট এবং সার্ভিস, সেবা, অ্যাট দ্য ডোর স্টেপস অফ দেয়ার কনজিউমার্স, অপশন বি, সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস, পার্টিকুলার অ্যাড্রেস বললে অ্যাট। যেমন নেক্সট 60 কি বলছে দেখো, বলছে দ্য চিফ ম্যানেজার আস্কড মি, চিফ ম্যানেজার, প্রধান যে ম্যানেজার, সে আমাকে জিজ্ঞাসা করেছিল টু ক্যারি অন হিজ অর্ডার ইমিডিয়েটলি, তার আদেশটা এক্ষুনি পালন করতে বা সম্পন্ন করতে। ক্যারি অন মানে কিন্তু চালিয়ে যেতে, ক্যারি ফরওয়ার্ড মানে সামনের দিকে আনা, ঠিক আছে, আর ক্যারি আউট মানে সম্পাদন করা বা পালন করা। তাহলে ক্যারি আউট হবে, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ক্যারি ফরওয়ার্ড মানে সামনের দিকে এগোনো, তাহলে এখানে ক্যারি আউট হবে। ম্যানেজার আমাকে আদেশ দিয়েছিল বা আমাকে বলেছিল যে পালন করতে তার আদেশটা ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, তাহলে ক্যারি আউট ইজ দ্য কারেক্ট আনসার, পালন করা বা সম্পাদন করা। এবার যেমন নেক্সট 61 কি বলছে দেখো, দ্য প্রফিটস উইল বি ডিল্ট উইথ অ্যামং দ্য ইনভেস্টার্স, ইনভেস্টারদের মধ্যে, যে সমস্ত ইনভেস্ট করেছে, যারা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগকারীদের মধ্যে প্রফিটগুলোকে বন্টন করতে হবে, প্রদান করতে হবে। ডিল উইথের মানে কি দেখো, ডিল উইথ তখন বলবো যখন কোনো একটা মানুষের সঙ্গে, কোনো পরিস্থিতির সঙ্গে আমরা ডিল করি, মানে কি কমিউনিকেট করি, কন্ট্রোল করি, কোনো সিচুয়েশন কন্ট্রোল, কোনো মানুষকে কন্ট্রোল, কোনো মানুষের সঙ্গে ডিসকাশন করবো, কমিউনিকেট করবো, তখন আমরা ডিল উইথ বলি। আই উইল ডিল উইথ হিম, আই শ্যাল ডিল উইথ দ্য সিচুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে ডিল উইথ হবে না, এখানে বন্টন করা, ভাগ করে দেওয়া, প্রদান করার কথা বলছে। আর ডিলিংয়ের মানে কি, ডিলিং মানে ব্যবসা করা, ডিলিং মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকলো ডিল আউট, এই ডিল আউট ইজ দ্য কারেক্ট আনসার। ডিল অফ বলে কিছু হয় না, ডিল আউট, ডিল আউট মানে প্রদান করা, ডিল আউট মানে প্রদান করা, প্রদান। তাহলে লাভটাকে কাদেরকে প্রদান করতে হবে, কাদের মধ্যে, ইনভেস্টার, বিনিয়োগকারীদের মধ্যে। ডিল আউট ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 62 কি বলছে দেখো, 62 বলছে যে ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট, ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট, ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য আদার ফ্রেন্ড, ঠিক আছে। বলছে তোমার উপদেশটা কোনো আলাদা কিছু না, অন্য বন্ধুদের থেকে না, অন্য বন্ধুদের উপদেশ থেকে। তাহলে বলেছিলাম কম্প্যারিজন সবসময় লজিক্যাল হবে, কম্প্যারিজন সবসময় লজিক্যাল হবে। তাহলে তোমার উপদেশটা, তোমার উপদেশ আলাদা ছিল না, কাদের থেকে, অন্য বন্ধুদের থেকে না, অন্য বন্ধুদের উপদেশের থেকে, ঠিক আছে। তো মানুষের সঙ্গে উপদেশের তুলনা হবে না, মানুষের উপদেশের সঙ্গে আর একটা মানুষের উপদেশের তুলনা হবে। কম্প্যারিজন শুড বি লজিক্যাল। তাহলে এখানে কোনটা হবে দেখো, নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ, তাহলে এই যে দ্যাট অফ আনতে হবে, দ্যাট অফ দ্য আদার ফ্রেন্ড। তাহলে ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার ওয়ান, তাই তো গেল। এবার যেমন নেক্সট
62 কি বলছে, এরকম একটা পেয়েছি আমরা একটু করলাম। তো 63 কি বলছে, দেখবো ইট ওয়াজ শি নট মি, বলছে এটা ছিল সে, আমি ছিলাম না। মি মানে কিন্তু আমাকে, আর মি কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না, মি কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে এবার কি বলছে যে ইট ওয়াজ, সেটা ছিল সে, আমি ছিলাম না, হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রপোজিশন, যে সামনের দিকে নিয়ে এসেছিল এই আকর্ষণীয় প্রস্তাবটি। তাহলে আমি বললে মি না, আমি বললে আই হবে। তাহলে ইট ওয়াজ শি নট আই, ইট ওয়াজ শি নট আই। দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ইট ওয়াজ শি নট আই ইজ দ্য কারেক্ট আনসার, ইট ওয়াজ শি নট আই। এবার যাবো নেক্সট 63 64 কি বলছে দেখো, হ্যাঁ 64 বলছে হিজ সাজেশন ওয়াজ গ্রিটেড ড্যাশ হুডস অফ লাফটার, তার যে সাজেশন পরামর্শ ছিল সেই পরামর্শটাকে অভিনন্দন জানানো হয়েছিল কিসের সাথে, একটা অট্ট হাসির সঙ্গে, অনেকে জোরে হেসেছিল, সেই হাসির সঙ্গে অট্ট হাসির সাথে তার প্রস্তাবটাকে গ্রিট মানে অভিনন্দন জানানো হয়েছিল, অভ্যর্থনা জানানো হয়েছিল। ঠিক আছে, এবার দেখো সাথে, তাহলে এই অট্ট হাসির সাথে গ্রহণ করা হয়েছিল, তাহলে হিজ সাজেশন ওয়াজ গ্রিটেড, সাথে বললে প্রিপোজিশন আমরা কী করি উইথ, সাথে বললে ওভার বলি না, ওভার মানে তো কোনো কিছুর ওপরে, তাহলে কী হবে হিজ সাজেশন ওয়াজ গ্রিটেড উইথ, was greeted with, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, was greeted with hoods of laughter, হাসির সাথে গ্রহণ করা হয়েছিল। 65 কি বলছে দেখবো, 65 বলছে whenever my students come across new words, যখনই আমার ছাত্ররা নতুন কোনো শব্দের সম্মুখীন হয়, I ask them, আমি তাদেরকে রিকোয়েস্ট করি বা বলি to look for them, look for মানে কিন্তু খোঁজা, LLOOK, look for মানে নর্মাল কোনো কিছু খোঁজা, look for them in the dictionary, আমি তাদেরকে বলি তার অর্থ ডিকশনারিতে খুঁজতে। ঠিক আছে, এবার ধরো হ্যাঁ যখন নর্মাল কোনো কিছু খুঁজবো আমরা বলবো লুকিং ফর সামথিং, সিক ফর, লুক ফর সেম মিনিং। এবার ধরো ডিকশনারিতে কোনো একটা বইয়ে, রেফারেন্স বইতে কোনো ওয়ার্ডের মিনিং যখন খুঁজবো তখন আমরা বলবো লুক আপ। কি বললাম, কোনো ডিকশনারিতে বা কোনো রেফারেন্স বইতে যখন আমরা কোনো মিনিং খুঁজবো তখন বলবো লুক আপ, তাহলে এখানে হবে লুক আপ। দেখো এখানে ওয়ার্ডের মিনিং আমরা খুঁজছি কোথায়, ডিকশনারিতে, তাহলে বলবো লুক আপ। তাহলে একটা ওয়ার্ডের কথা বলেনি, ওয়ার্ড অনেকগুলো, তাহলে বলবো দেম, ইট না দেম হবে, আর লুক আপ, তাহলে লুক দেম আপ কোথায় দেখো আছে, লুক দেম আপ। টু লুক ইট আপ হবে না, একটা শব্দ বলেন অনেকগুলো, তাহলে টু লুক দেম আপ ইজ দ্য কারেক্ট আনসার বি। ঠিক আছে, টু লুক অ্যাট দেম হবে না, তাহলে লুক দেম আপ, দেম মানে সেই শব্দগুলোকে খুঁজতে বলবো ডিকশনারি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, টু লুক দেম আপ। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো শব্দের মিনিং কোনো ডিকশনারিতে বা কোনো রেফারেন্স বইতে খোঁজা বললেই লুক আপ হবে, লুক আপ। আর অনেকগুলো শব্দ বলেছে বলে আমরা দেমটাকে নিয়েছি, লুক দেম আপ। এবার যাবো নেক্সট, হি ইনসিস্টেড অন, সে জেদ করেছিল, ইনসিস্টেড পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, আর পারসিস্ট PERSIST, পারসিস্টের পরে কি বসবে ইন, পারসিস্ট ইন PER, পারসিস্ট ইন আর ইনসিস্ট অন দুটোর মানে জেদ করা, তাই তো। তাহলে এবার দেখো আমরা অন কখনই দেবো, বাক্যটা কি বলেছে আগে দেখে নিই, হি ইনসিস্টেড অন হি ওয়াজ ইনোসেন্ট, সে জেদ করেছিল যে সে ছিল নির্দোষ। তাহলে সে কিন্তু যদি অনটা আমরা তখনই বসাবো যখন কোনো একটা ফ্যাক্ট থাকবে, যে হি ইনসিস্টেড অন দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, বা হি ইনসিস্টেড অন গোয়িং টু কলকাতা, হি ইনসিস্টেড অন ইটিং চিকেন, সে চিকেন খাওয়াতে জেদ করেছিল, সেই ক্ষেত্রেই আমরা শুধুমাত্র অনটাকে ইউজ করব, এখানে অন লাগবে না। হি ইনসিস্টেড, সে জেদ করেছিল, যে বসালেই হয়ে যাবে, সে জেদ করেছিল যে সে নির্দোষ ছিল। তাহলে কোনো বিষয়ের পরে যখন জেদ করবে, আই ইনসিস্টেড অন গোয়িং উইথ মাই ফাদার, আই ইনসিস্টেড অন গোয়িং উইথ মাই ফাদার, তাহলে এখানে সেরকম কিছু নেই। যদি এখানে বলতো যে হি ইনসিস্টেড অন দ্য ফ্যাক্ট, এই ঘটনার ওপরে সে জেদ করছে, দ্যাট যে হি ওয়াজ ইনোসেন্ট, তাহলে এখানে কি হবে, হি ইনসিস্টেড দ্যাট, সে জেদ করেছিল যে হি ওয়াজ ইনোসেন্ট। এবার যাবো নেক্সট 67 কি বলছে দেখো, 67 বলছে যে ইচ ফেইলিওর, প্রত্যেকটা ব্যর্থতা, অন ডিসপ্লে, ফেইলিওর বলেনি, ফার্নিচার, ইচ ফার্নিচার অন ডিসপ্লেতে রাখা প্রত্যেকটা ফার্নিচার ইন দিস হল, এই হলে ইজ অন সেল, প্রত্যেকগুলো বিক্রি হবে। দেখো ফার্নিচার ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল, ইন প্লুরাল সেন্স, এবং আনকাউন্টেবল ধরতে পারি, ঠিক আছে, আনকাউন্টেবল, এবং এটা কিন্তু নিজেই প্লুরাল, ঠিক আছে, এর সঙ্গে এস বাই এস দেওয়ার দরকার হয় না। ফার্নিচার একটা সব আসবাবপত্র মিলে সেটাকে আমরা ফার্নিচার বলি, মানে অনেকগুলো আসবাবপত্রকে মিলে আমরা ফার্নিচার বলি, সেই কারণে ফার্নিচারের সঙ্গে কখনো আমরা এস বাই এস দেবো না। আর ফার্নিচারের ক্ষেত্রে যেহেতু একসঙ্গে অনেকগুলো বোঝায়, সেই ক্ষেত্রে আমরা পিস দেবো, ইচ পিস অফ ফার্নিচার, ঠিক আছে। ফার্নিচার যেহেতু নিজে প্লুরাল সেন্স, সঙ্গে এস বাই এস হবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইচ বলবো, ইচ পিস অফ দ্য ফার্নিচার। যেমন ধরো আমরা ব্রিকের ক্ষেত্রেও কিন্তু বলি, ব্রিক্স বলি না কিন্তু, ইচ ব্রিক বলি না, BRICK, আমরা পিসেস অফ ব্রিক বলি, পিসেস অফ ব্রিক বা পিস অফ ব্রিক, ঠিক আছে,
পিসেস অফ ব্রিক বা পিস অফ ব্রিক, ঠিক সেরকম ফার্নিচারের ক্ষেত্রেও যদি আমরা প্রত্যেকটা বোঝাতে চাই তাহলে বলবো কি পিসেস অফ ব্রিক, পিসেস অফ ফার্নিচার বা পিস অফ ফার্নিচার। আর যেহেতু ইচ বলেছে প্রত্যেকটা, তাহলে আমরা বলবো ইচ পিস অফ ফার্নিচার। বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার যেমন নেক্সট 68 কি বলছে দেখো, 68 বলছে ইউ মাস্ট অ্যাটোন, তোমাকে অবশ্যই অনুতাপ করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। অ্যাটোন মানে প্রায়শ্চিত্ত করতে হবে। কিসের জন্য? ইউর সিনস বিফোর ইউ এক্সপেক্ট এনি পার্ডন, তোমার ক্ষমা আশা করার আগে, তুমি যে পাপ করেছো সেই পাপের ক্ষমার আগে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, ঠিক আছে? তোমার পাপের জন্য তোমাকে কিন্তু অবশ্যই অ্যাটোন, ক্ষতিপূরণ দিতে হবে। জন্য বলেছে, তাই অ্যাটোনের পরে অলওয়েজ ফর বসে, অ্যাটোন উইথ হয় না, অ্যাটোন ফর, ঠিক আছে? ইউ মাস্ট অ্যাটোন ফর ইউর সিন, তোমাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে তোমার পাপের জন্যে। উইথ হবে না, উইথ মানে সাথে, তাহলে ইউ মাস্ট অ্যাটোন ফর, ইউ মাস্ট অ্যাটোন ফর, তোমাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। কিসের জন্য? তোমার পাপের জন্য। বিফোর ইউ এক্সপেক্ট এনি পার্ডন, ক্ষমা প্রত্যাশা করার আগে। অ্যাটোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফর, অ্যাটোন ফর ইউর সিনস। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, বলছে গ্যাংস অফ ইউথ, বলছে যুবকদের দল ওয়েন্ট গেছিল অ্যাট দ্য র্যাম্পেজ। অ্যাট দ্য র্যাম্পেজ মানে কি? এটা একটা ফ্রেজ, অ্যাট দ্য র্যাম্পেজ এটা একটা ফ্রেজ, ইন দ্য সিটি শহরে ইয়েস্টারডে। দেখো এই যে র্যাম্পেজ, এটা দিয়ে একটা ফ্রেজ আছে। ফ্রেজটা কি? ফ্রেজটা হচ্ছে অন দ্য র্যাম্পেজ বলবো বা অন এ র্যাম্পেজ বলবো। দা বা এ যে কোনো একটা ইউজ করি, মিনিং সেম। অন দ্য র্যাম্পেজ বা অন এ র্যাম্পেজ, এর মিনিং হচ্ছে কি কোনো ব্যক্তি যখন খুবই রাইটাস মানে বিদ্রোহী হয়ে পড়ে, কোনো রেগে যায়, রেগে গিয়ে উল্টোপাল্টা কাজ করে, তখন আমরা বলবো অন এ র্যাম্পেজ। হি ওয়েন্ট অন এ র্যাম্পেজ, সে রেগে গেছিল। বা দ্য স্টুডেন্টস ওয়েন্ট অন এ র্যাম্পেজ, ছাত্ররা রেগে গেছিল। মানে রেগে গিয়ে যখন কোনো অপরাধমূলক কাজ করবে, বিদ্রোহ শুরু করবে, তখন আমরা বলবো দে ওয়েন্ট অন এ র্যাম্পেজ বা অন দ্য র্যাম্পেজ। এটার মানে হচ্ছে ফিউরিয়াস হয়ে পড়া, রেগে যাওয়া, বিদ্রোহ করা, তাই তো? তাহলে এখানে ভুল আছে, অ্যাট হয় না, অন বা অন হবে, অন। তাহলে গ্যাংস অফ ইউথ ওয়েন্ট অন দ্য র্যাম্পেজ, তাহলে আমরা অন দ্য র্যাম্পেজ বলবো বা অন এ র্যাম্পেজ বলবো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার বলে দিলাম। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট 70 হ্যাঁ 70 কি বলছে, দ্য নিউজ ইজ সার্টেনলি গুড, বলছে নিউজটা, সংবাদটা নিশ্চিতভাবে টু গুড, এতটাই ভালো যে টু হ্যাভ বিন ট্রু, মানে এতটাই ভালো যে এটা কখনো সত্যি হতে পারে না। তাহলে এখানে হওয়া বলছে, হ্যাভ বিন তো আমরা পারফেক্ট সেন্টেন্সে ইউজ করি, শুধু নর্মাল হওয়া বললে টুর পরে কী দেবো? বি। দ্য নিউজ ইজ সার্টেনলি টু গুড টু বি ট্রু, দ্য নিউজ ইজ সার্টেনলি টু গুড, এতটাই ভালো যেটা হতে পারে না সত্যি। তাহলে হওয়া বললে শুধু বি দেবো, টুর পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বি দেবো, তাহলে হ্যাভ বিন দেবো না। দ্য নিউজ ইজ সার্টেনলি টু গুড টু বি ট্রু, তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, টু বি ট্রু। 71 কি বলছে দেখো, 71 বলছে যে ওয়াই নট জুবিন ইজ গোয়িং ফর দ্য কোর্স, কেন জুবিন এই কোর্সটা করছে না, কোর্সের জন্য যাচ্ছে না। তাই বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। আর প্রশ্নবোধক সেন্টেন্সে সবসময় মনে রাখবে, প্রশ্নবোধক সেন্টেন্সে WH ওয়ার্ডের পরে আগে হেল্পিং ভার্ব হয়, তাই তো? তাহলে আগে হেল্পিং ভার্ব হবে ওয়াই ইজ নট জুবিন, ওয়াই ইজ নট জুবিন। তাহলে দেখো কোথায় আছে, ওয়াই ইজ জুবিন নট, ওয়াই ইজ নট জুবিন বা ওয়াই ইজ জুবিন নট, যে কোনো একটা দিলেই হবে। তাহলে দেখো সিতেও কিন্তু ইজ দিয়ে করেনি, এতেও ইজ দিয়ে করেনি। মানে প্রথমে আমাদের মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে আগে WH ওয়ার্ড থাকলে সেই WH ওয়ার্ড বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে, এটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্যের নিয়ম। তাহলে এতেও হেল্পিং ভার্ব নেই, সিতেও হেল্পিং ভার্ব নেই, একমাত্র বিতে হেল্পিং ভার্ব আছে, তাহলে বি নেব। ওয়াই ইজ জুবিন নট গোয়িং, ওয়াই ইজ জুবিন, ওয়াই ইজ আগে আসবে, ওয়াই ইজ জুবিন নট গোয়িং হ্যাঁ ফর দিস কোর্স, অল রাইট। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রশ্নবোধক করার জন্য হেল্পিং ভার্ব আগে আনলাম। আর ইজটা কিন্তু ইজের সঙ্গেও নট দিতে পারো, তুমি জুবিনের পরেও নট দিতে পারো। ওয়াই ইজ নট জুবিন গোয়িং ফর দ্য কোর্স বা ওয়াই ইজ জুবিন নট গোয়িং ফর দ্য কোর্স, ভেরি ক্লিয়ার। এবার যেমন নেক্সট 72 কি বলছে, 72 বলছে ইফ আই উইল গেট অ্যান অপরচুনিটি, যদি আমি পাই একটা সুযোগ, আই শ্যাল অ্যাটেন্ড দ্য কনফারেন্স উইদাউট ফেইল, আমি কনফারেন্সটা অ্যাটেন্ড করবো কোনো রকম ব্যর্থতা ছাড়াই, মানে আমি অবশ্যই অ্যাটেন্ড করবো, ঠিক আছে? তাহলে দেখো হ্যাঁ বাক্যে দেখো ইফের সঙ্গে, আগের দিন নিয়ম বলেছিলাম কি ইফের সঙ্গে আর কিসের সঙ্গে, হোয়েনের সঙ্গে, টিল আনটিল আফটার বিফোর, হোয়েন ইফ টিল আনটিল আফটার বিফোর, টিল আনটিল UNTIL আনটিল, তাহলে হোয়েন ইফ টিল আনটিল আফটার বিফোর, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, এদের পরে কখনো শ্যাল উইল বসে না, তাই তো? তাহলে ইফের সঙ্গে দেখো, ইফের সঙ্গে এখানে ইফ আছে, মানে ইফ আছে, ইফের সঙ্গে শ্যাল উইল বসবে না, তাহলে ইফের পরে কি হবে, শ্যাল উইল উঠে যাবে, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, যেহেতু পরে দেখো শ্যাল উইল আছে পরের বাক্যে, তাহলে শ্যাল উইলের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স যায়। তাহলে ইফ আই গেট অ্যান অপরচুনিটি, যদি আমি পাই একটা সুযোগ, আই শ্যাল অ্যাটেন্ড দ্য কনফারেন্স উইদাউট ফেইল, আমি নিঃসন্দেহে আমি কনফারেন্সটা অ্যাটেন্ড করবো। তাহলে কি বললাম, ইফের সঙ্গে টিল আনটিল আফটার বিফোর অ্যাজ সুন অ্যাজ, এদের হোয়েনের পরে
শ্যাল উইল বসে না, আর এখানে যেহেতু শ্যাল আছে তাহলে এটা আমি শুধু গেট রাখবো। রাইট, এবার যাবো নেক্সট। 73 কি বলছে দেখো, 73 বলছে নো সুনার হি হ্যাড অ্যারাইভড হোম দেন, দেখো নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন থাকে, দেন আছে, আর ওখানে আন্ডারলাইনও নেই, তাহলে নো সুনার দিয়ে বাক্য শুরু হলে পাঁচকেই পেয়েছি। এটা নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি, নো সুনার হার্ডলি স্কেয়ার্সলি, সেলডম রেয়ারলি, এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট যাবে, তাই তো? তাহলে কী হবে, নো সুনার, তারপরে হবে হ্যাড, তারপরে হবে হি। নো সুনার হ্যাড হি অ্যারাইভড কোন অপশানে আছে দেখো, নো সুনার হ্যাড হি অ্যারাইভড, সি ইজ দ্য কারেক্ট আনসার। নো সুনার হ্যাড হি অ্যারাইভড হোম, যেই না সে বাড়ি ফিরেছিল, দেন হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, টু স্টার্ট অন অ্যানাদার জার্নি, অন্য একটা যাত্রা শুরু করতে বলা হয়েছিল। এবার যাবো নেক্সট। 74 কি বলছে দেখো, 74 বলছে টু ওরশিপ আইডলস, যে মূর্তি পূজা আমরা করি, সেই মূর্তি পূজা করলে কি হবে, হ্যাজ বিন আওয়ার, সেই মূর্তি পূজাটা হ্যাজ বিন অনেক দিন ধরে আমাদের কাস্টম, আমাদের প্রথা, ফ্রম টাইমস ইমমেমোরিয়াল, মানে অজানা সময় থেকে, অজানা সময় থেকে বলেছে। আর আমরা পারফেক্ট টেন্সে থেকে বললে সিন্স ইউজ করি, কখনো ফ্রম ইউজ করি না, তাহলে ফ্রম টাইম ইমমেমোরিয়াল, ফ্রম টাইম ইমমেমোরিয়াল একটা ফ্রেজ, এই সরি সিন্স টাইম ইমমেমোরিয়াল, সরি এখানে যেহেতু থেকে বলছে, থেকে বললে আমরা সিন্স ইউজ করি, ফর নেব না সিন্স, ঠিক আছে? তাহলে টু ওরশিপ আইডলস, মূর্তি পূজাটা হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন মানে পারফেক্ট টেন্স, এখানে হ্যাজ বিন অনেক দিন ধরে চলে আসছে, আবার কাস্টম আমাদের প্রথা, সিন্স থেকে, টাইম ইমমেমোরিয়াল, ধরে বললে ফর পারফেক্ট টেন্সে, আর থেকে বললে সিন্স, আর যখন ধরে বলবে তখন সংখ্যা মেনশন থাকবে, সংখ্যা 2 বছর ধরে, 10 বছর ধরে, 4 ঘন্টা ধরে, ঠিক আছে, আধা ঘন্টা ধরে, এরকম। তাহলে এখানে একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম থেকে চলে আসছে, সেই কারণে সিন্স টাইম ইমমেমোরিয়াল, টাইমের সঙ্গে এসটা হবে না, সিন্স টাইম ইমমেমোরিয়াল। যেমন নেক্সট 75 কি বলছে দেখো, 75 বলছে হি কুইকলি অর্ডার্ড দ্য বয় টু বি ব্রট বিফোর হিম, দেখো টু বিং ব্রট, টুর পরে কখনো বিং হয় না, টু বিং কখনো হয় না, এটা বি লাগবে, প্যাসিভ বলছে, বালকটা নিজে আসবে না, বালকটাকে আনার কথা বলছে, তার মানে বালকটা অন্য কারোর দ্বারা আসবে, তাহলে বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ করতে গেলে টুর পরে আমরা কি দিই, বি দিই, কখনো বিং দিই না, টু বি আর ভার্বের থার্ড ফর্ম, ব্রট তো আছে থার্ড ফর্ম, আর টুর পরে কখনোই আমরা প্যাসিভ করতে গেলে বিং দিই না, টু বি দিই। তাহলে কি বলছে, হি কুইকলি অর্ডার, সে দ্রুত আদেশ দিয়েছিল, দ্য বয়, বালকটাকে আনার জন্য, টু বি ব্রট বিফোর হিম, তার সামনে হাজির করার জন্য। তাহলে প্যাসিভ করতে গেলে টুর পরে আমরা বিং দেবো না, টুর পরে বি দিই, বালকটা নিজে আসছে না, আনা হচ্ছে কারোর দ্বারা, সেই কারণে প্যাসিভ, বুঝতেই পারছি, সেই কারণে টু বি ব্রট, বিং ব্রট হবে না। আমরা অপশান দেখে নেবো, দেখো কোন অপশানে আছে, দেখো টু বি ব্রট, বি ইজ দ্য কারেক্ট আনসার, টু বি ব্রট। এবার যাবো নেক্সট। 76 কি বলছে দেখো, 76 বলছে যে আই হ্যাভ সিন দ্য মুভি ইয়েস্টারডে, আমি দেখেছি মুভিটা গতকাল। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, এগো থাকে, প্রিভিয়াস থাকে, PREVIOUS, প্রিভিয়াস আর এগো, কোনো বাক্যের মধ্যে, আচ্ছা এগো তো আছেই, ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস, আর হচ্ছে লাস্ট, LAST, লাস্ট, কোনো বাক্যের মধ্যে যদি এগো, প্রিভিয়াস, ইয়েস্টারডে আর লাস্ট থাকে, তাহলে সেই বাক্যটা সিম্পল পাস্টে হয়, সেই বাক্যটা সিম্পল পাস্টে হবে। তাহলে এখানে হ্যাভ সিন দিয়েছে, হ্যাভ সিন উঠে গিয়ে শুধু স করব। কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, লাস্ট, প্রিভিয়াস ডে, ইগো থাকলে সেই বাক্যটা সিম্পল পাস্ট, তাহলে হ্যাভ সিন উঠে গিয়ে শুধু স হবে, সির ফার্স্ট ফর্ম, সির সেকেন্ড ফর্ম স। তাহলে এবার যেমন নেক্সট, হ্যাঁ সিম্পল পাস্ট মানে কিন্তু V2, ঠিক আছে, তার মানে V2 হবে। এবার যেমন নেক্সট কি বলছে, ওয়ান শুড বি পার্টিকুলার, একজনের একদম নির্দিষ্ট পার্টিকুলার হওয়া উচিত, ওয়েন হি ইজ ক্রসিং এ বিজি লেন, যখন একটা ব্যস্ত রাস্তা দিয়ে একজন মানুষ যায়, তখন তার খুবই পার্টিকুলার, সাবধান থাকা উচিত। তাহলে ওয়ান দিয়ে, আজকে প্রথমের দিকে বলেছিলাম ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরেও যদি প্রোনাউন লাগে তখন আমরা ওয়ানই বসাবো, কোনো হি বা সি বসাবো না। তাহলে হি তুলে দিয়ে ওয়ান বসাবো, ওয়ান ইজ, দেখো কোথায় আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ান শুড বি পার্টিকুলার ওয়েন ওয়ান ইজ ক্রসিং এ বিজি লেন, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 78 কি বলছে দেখো, 78 বলছে উই স্পোক অ্যাবাউট দিস ইয়েস্টারডে, আমরা কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে আগামীকাল, গতকাল। এবার দেখো এই যে লাস্টে এরকম থাকলেই বলেছিলাম কোয়েশ্চেন ট্যাগ হয় হ্যাভ নট উই, তাই তো? তাহলে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে নিয়ম কি, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বটা, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে, নো হেল্পিং ভার্ব, স্পোক, তাহলে স্পিক, SPEAK, স্পিক ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে স্পোক, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে সেকেন্ড ফর্ম থাকলে, যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, সেকেন্ড ফর্ম থাকলে আমরা আনবো কি, ডিড আনবো, কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে ডিড। তাহলে ডিড আনবো, ডিডের পরে কি হবে, ডিডের পরে সাবজেক্ট হচ্ছে উই। এবার দেখো বাক্যে কি কোনো নট আছে, তাহলে নট না থাকলে নট আনবো বলেছিলাম, তাহলে ডিড নট, আর সাবজেক্ট হচ্ছে উই, ডিড নট উই, কোন অপশন আছে দেখো। তাহলে হেল্পিং ভার্ব নেই, ভার্বের সেকেন্ড ফর্ম বলে ডিড, বাক্যে নট নেই বলে নট, আর সাবজেক্ট উই, ডিড নট উই, সি ইজ দ্য কারেক্ট আনসার, কোয়েশ্চেন ট্যাগ। যেমন নেক্সট
79 কি বলছে দেখো, 79 বলছে দ্য টেকনিশিয়ান অ্যান্ড নট দ্য থ্রি ম্যানেজার্স, দ্য টেকনিশিয়ান বলছে টেকনিশিয়ান যে ছিল সেই টেকনিশিয়ান এবং নট দ্য থ্রি ম্যানেজার্স, ওই ম্যানেজার কিন্তু ছিল না, টেকনিশিয়ানটা ছিল আর রানিং দ্য কোম্পানিটা চালাচ্ছে। তাহলে কি বলছে, টেকনিশিয়ান কোম্পানিটাকে চালাচ্ছে, যে থ্রি ম্যানেজার ছিল ম্যানেজাররা চালাচ্ছে না। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু দ্য টেকনিশিয়ান কিন্তু একা, তাহলে সাবজেক্ট একটা হলে আমরা আর দেবো না, ইজ দেবো। তাহলে কি বলেছে, যেহেতু দ্য টেকনিশিয়ান সাবজেক্ট, তাহলে এখানে আর উঠে গিয়ে ইজ হবে, ইজ রানিং কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টেকনিশিয়ান অ্যান্ড নট দ্য থ্রি ম্যানেজার্স, তাহলে ম্যানেজার্সরা না, টেকনিশিয়ান হচ্ছে মেন সাবজেক্ট, তাহলে ইজ রানিং দ্য কোম্পানি, এই কোম্পানিটা চালাচ্ছে। এবার যেমন নেক্সট 80 কি বলছে দেখো, 80 বলছে it was not long for I discovered that the man could neither read nor write। বলছে এটা বেশি সময় ছিল না, বেশি সময় আগেকার কথা না যে আমি খুঁজে পেয়েছিলাম বা আমি বের করেছিলাম যে মানুষটা পড়তেও জানে না লিখতেও জানে না। তাহলে এটা একটা ফ্রেজ, লং এগো বলি আমরা, লং এগো, ইট ওয়াজ নট লং এগো বা লং বিফোর, ঠিক আছে, ইট ওয়াজ নট লং বিফোর, এখানে এগো দেওয়ার দরকার নেই, এখানে বিফোর দেবো, ইট ওয়াজ নট লং বিফোর, লং বিফোর, PEFORE, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, মানে হচ্ছে বেশি আগে নয়, তাহলে ইট ওয়াজ নট লং ফর দেবো না, ইট ওয়াজ নট লং বিফোর আই ডিসকভার্ড দ্যাট দ্য ম্যান কুড নাইদার রিড নর রাইট, সেই মানুষটা লিখতেও জানে না পড়তেও জানে না, আমি বেশি আগে এটা খুঁজে পাইনি, কিছুদিন আগেই খুঁজে পেলাম বা কিছু সময় আগেই খুঁজে পেলাম, তাহলে নট লং বিফোর হবে, ঠিক আছে, ইট ইজ নট লং বিফোর বা ইট ইজ লং বিফোর মানেই হচ্ছে বেশি আগে বা বেশি আগে নয়, অ্যাপ্রোপ্রিয়েট ফর না, এটা বিফোরই বসবে, ইট ওয়াজ নট লং বিফোর। যেমন নেক্সট, হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 81 বলছে যে হি প্রমিস দ্যাট, সে শপথ করেছিল যে হি উইল ডেলিভার, দেখো প্রমিসডের কিন্তু ইডি আছে পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা উইল রাখবো না, উইলটা কি করবো, উড, সিম্পল, আর কিছু পড়ারই দরকার নেই আমাদের। মানে বললে কি হবে, বললে হবে হি প্রমিস দ্যাট হি উইল ডেলিভার দ্য গুডস, সে পাঠাবে জিনিসপত্রগুলো উইদিন আ উইক, এক সপ্তাহের মধ্যে, বাট হি ডিড নট কিপ হিজ প্রমিস, সে তার শপথ রাখেনি, তাহলে উইলটা শুধু উড করবো, উড কোথায় আছে দেখো, উড, সি ইজ দ্য কারেক্ট আনসার, হি উড ডেলিভার, অলরাইট। এবার যেমন নেক্সট 82 কি বলছে দেখো, 82 বলছে আই গট আপ আর্লি, আমি উঠেছিলাম সকাল সকাল, সো দ্যাট যাতে আই উড কভার মোস্ট অফ দ্য ডিস্টেন্স, আমি কভার করতে পারি বেশিরভাগ ডিস্টেন্সটাই, বিফোর নুন, দুপুরের আগে। তাহলে এখানে কিন্তু পারা বলছে, আর পারা বললেই গট মানে পাস্ট টেন্স, আর পারা বললে পাস্ট টেন্সে COULD, এখানে কিন্তু উড হবে না, উডটা কুড হবে। মিনিংটা একবার ভালো করে পড়ো, আই গট আপ আর্লি, আমি সকাল সকাল উঠেছিলাম, সো দ্যাট যাতে আই কুড কভার, আমি কভার করতে পারি মোস্ট অফ দ্য ডিস্টেন্স বিফোর নুন, দুপুরের আগে, তাহলে কুড ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, 83 কি বলছে, 83 বলছে হি ডাজ নট স্মোক, সে স্মোকও করে না, নর হি ড্রিঙ্কস, সে ড্রিঙ্কও করে না। এইরকম বাক্যগুলোর ক্ষেত্রে যখন আমি বলবো যে সে ভালো ছেলে, এরকম বাক্যের শেষে যদি নর নাইদার থাকে, ঠিক আছে, নর নাইদার ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো, আর ভালো করে বুঝিয়ে দিই, নাইদার নর সো এরকম যদি থাকে বাক্যের শেষের দিকে, তখন কি করব, এদের পরে আগে হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে। তাহলে কি বললাম, নাইদার নর সো এইরকম যদি বাক্যের শেষে থাকে, তাহলে কি বলবো, কি করব, আগে আমাদের হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। তাহলে এখানে দেখো নিয়মটা কি বলেছে, হি ডাজ নট স্মোক, সে স্মোকও করে না, নর এখানে হেল্পিং ভার্ব দেখো ডাজ, তাহলে নর ডাজ, নরের মধ্যেই কিন্তু না চলে গেছে, তাহলে নরটা দেবো না, তাহলে নর ডাজ হি ড্রিঙ্ক, নর ডাজ হি, আর ড্রিঙ্কের সঙ্গে এসটা দেবো না, কারণ এসটা কিন্তু ডুর সঙ্গে চলে গেছে। তাহলে এখানে উত্তরটাকে দেখে নিই, তারপরে আরেকটু ভালো করে বুঝবো। তাহলে নর ডাজ হি ড্রিঙ্ক, সি ইজ দ্য কারেক্ট আনসার, নর হেল্পিং ভার্ব দিলাম ডাজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে ড্রিঙ্ক, আর নটটা কেন বাদ দিলাম, নরের মানেই নেগেটিভ, তাহলে নট যাবে বাদ। এবার দেখো আরেকটু ভালো করে বুঝে নাও, ধরো কোনো একটা বাক্য যদি আমি বলি, ধরো কোনো একটা বাক্য আমি বলছি, বাক্যটা যদি এরকম হয় যে, ধরো বাক্যটা যদি এরকম হয় যে, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ বাক্যটা আমি বললাম আই লাইকড, LIKED, I liked the book, I like the book, BOOK, I like the book। এবার আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, সেও বলছে যে সেও বইটা পছন্দ করেছিল, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কী বলবো, সেই ক্ষেত্রে আমরা সো দেবো, পজিটিভের ক্ষেত্রে সো, নেগেটিভের ক্ষেত্রে নাইদার বা নর। তাহলে আমি পছন্দ করেছিলাম বইটা, আমার বন্ধুও পছন্দ করেছিল, ঠিক আছে, তাহলে এই বাক্যে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে হেল্পিং ভার্ব না থাকলে, পাস্ট টেন্স থাকলে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি আনবো, ডিড। তাহলে আই লাইক দ্য বুক, আমি পছন্দ করেছিলাম বইটা, আমার বন্ধুও করেছিল, তাহলে সো মানে তেমনটাই,
ডিড, পাস্ট টেন্স বলে ডিড, সো ডিড, এবার আমার বন্ধু মাই ফ্রেন্ড। তাহলে কি বললাম দেখো, সেই নিয়ম হলো। তাহলে কি, তাহলে বলেছিলাম সো থাকলে আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট মাই ফ্রেন্ড হলো। এবার দেখো, ধরো যদি বাক্যটা হেল্পিং ভার্ব দিয়ে বলি, ধরো আমি বললাম হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, ঠিক আছে। এবার বললাম রামও ভালো ছেলে, তাহলে রামও ভালো ছেলে, সে একটা ভালো ছেলে, রামও একটা ভালো ছেলে, এইরকম ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে না বোধক নেই, তাহলে সো আনবো, না বোধক থাকলে নাইদার নট, তাহলে হি ইজ এ গুড বয়, সো এবার হেল্পিং ভার্ব ইজ আছে, সো ইজ রাম, সো ইজ রাম, রামও ভালো ছেলে, ঠিক আছে। ইজটা হেল্পিং ভার্ব হিসেবেও বসে, মেন ভার্ব হিসেবেও বসে, এই বাক্যে হেল্পিং ভার্ব মেন ভার্ব দুটোই হচ্ছে ইজ। এবার ধরো নেগেটিভ বাক্য যদি করি, যেমন এখানে আমরা পেয়েছি, ধরো আমি বললাম I did not like her, আমি তাকে পছন্দ করিনি, I did not like her, আমি বললাম আমি তাকে পছন্দ করিনি। এবার আমার বন্ধু বললো আমিও তাকে পছন্দ করিনি, তো সেক্ষেত্রে কী বলবো, নর বা নাইদার, ঠিক আছে। I did not like her, আমি তাকে পছন্দ করিনি, নাইদার, NEITH নাইদার। এবার দেখো এখানে হেল্পিং ভার্ব আছে, ডিড আছে, ডিড, তাহলে নাইদার ডিড মাই ফ্রেন্ড, নাইদার ডিড মাই ফ্রেন্ড, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার যাবো নেক্সট, 83 হয়ে গেল, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা, নর ডাজ হি ড্রিঙ্ক, অলরাইট। এবার যেমন নেক্সট 84 কী বলছে দেখো, 84 বলছে যে আই মাস্ট স্পিক টু দ্য ল্যান্ডলর্ড, আমাকে অবশ্যই ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলতে হবে, ভূস্বামী মালিকের সঙ্গে, অ্যাবাউট দ্য পিপল, এই মানুষজনদের বিষয়ে, অ্যাবাভ ওপরে যারা থাকে, তার কারণ কি, দে মেক মাচ নয়েজ, তারা অনেক শব্দ করে, মাচ নয়েজ একদম পারফেক্ট, কিন্তু অপশানগুলো দেখবো, মাচ অফ দ্য নয়েজ হয় না, ভেরি মাচ নয়েজ হয় না, টু মাচ নয়েজ, ঠিক আছে। অতিরিক্ত শব্দ বললে আমরা টু মাচ, আর এই টু মাচ ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, লিখে নেবে। টু মাচ সবসময় নাউনের আগে বসবে, নাউন, দেখো নয়েজ কিন্তু শব্দ, অতিরিক্ত শব্দ করে, সেই কারণে টু মাচ, তাহলে শব্দ নাউনের আগে টু মাচ বসবে। আর যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ যেমন ধরো ওল্ড, অতিরিক্ত বয়স্ক বললে আমরা কিন্তু টু মাচ ওল্ড বলবো না, এখানে ব্যাপারটা উল্টে যাবে, মাচ টু ওল্ড, তাহলে নাউনের আগে বসবে টু মাচ, আর অ্যাডজেক্টিভ হলে সেখানে অতিরিক্ত বললে মাচ টু, উল্টে যাবে, তাহলে নাউনের আগে টু মাচ আর অ্যাডজেক্টিভের আগে মাচ টু, ঠিক আছে। আর এখানে দেখো যেটা আছে সেটা কিন্তু পারফেক্টই আছে, কিন্তু অতিরিক্ত শব্দ করে বোঝাতে, অতিরিক্ত ডিস্টার্ব করে, সেই কারণেই কিন্তু নালিশ করবে। যখন ব্যাপারটা একটু মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমরা নালিশ অভিযোগ এগুলো করি। তাহলে অতিরিক্ত বলেছে বলে আমরা টু মাচ নয়েজ বলবো, মাছটা দেবো না, মাছটাও কিন্তু সঠিক ছিল, যেহেতু টু মাচ আছে, টু মাচকে আমরা প্রেফার করবো। আই মাস্ট স্পিক টু দ্য ল্যান্ডলর্ড অ্যাবাউট দ্য পিপল অ্যাবাভ, কারণ কি, কারণ দে মেক টু মাচ নয়েজ, তারা অতিরিক্ত শব্দ করে। তাহলে নাউনের আগে টু মাচ আর অ্যাডজেক্টিভের আগে কিন্তু মাচ টু। যেমন নেক্সট 85 কী বলছে দেখো, 85 বলছে হোয়েন দ্য বম্ব ওয়েন্ট অফ, যখন বমটা ব্লাস্ট হয়েছিল, ইট ব্রোক, এটা ভেঙে দিয়েছিল, অল অফ আওয়ার উইন্ডোজ, আমাদের সমস্ত জানলাগুলো। তাহলে সমস্ত জানলাগুলো, সমস্ত বইগুলো, সমস্ত আমগুলো, এইগুলো বলতে আমরা কখনো আনার দরকার নেই। অল দ্য ম্যাঙ্গোস, অল দ্য বুকস, অল দ্য ব্রাদার্স, অল দ্য ফ্যামিলিস, অল দ্য উইন্ডোজ, তাহলে অল দ্য উইন্ডোজ দিলেই হয়ে যাবে। তাহলে অল আওয়ার উইন্ডোজ দিয়ে দেবো, এখানে অফ কোনো প্রিপোজিশন আনার কোনো দরকার নেই। আওয়ার অল উইন্ডোজ হয় না, অল উইন্ডোজ অফ আসও হয় না, তাহলে শুধু বলবো অল আওয়ার উইন্ডোজ। তাহলে কী হবে, হোয়েন দ্য বম্ব ওয়েন্ট অফ ইট ব্রোক, ভেঙে দিয়েছিল অল আওয়ার উইন্ডো, আমাদের সমস্ত জানলাগুলো। এবার যাবো হচ্ছে নেক্সট 85 হয়ে গেল। 86 কী বলছে দেখো, 86 বলছে যে নোয়িং ভেরি লিটল ইংলিশ, বলছে খুব কম ইংলিশ জানার কারণে ইট ওয়াজ ডিফিকাল্ট টু কনভার্স উইথ দ্য ফরেনার, এটা খুবই কষ্টকর ছিল ফরেনারের সঙ্গে কথা বলাটা। একদম বাক্যটা পারফেক্ট আছে, কিন্তু ধরো যদি আমি এরকম বলি, বাক্য কিন্তু কোনো ভুল নেই, যে নোয়িং ভেরি লিটল ইংলিশ ইট ওয়াজ ডিফিকাল্ট টু কনভার্স উইথ দ্য ফরেনার, ঠিক আছে, দেখে ঠিক মনে হচ্ছে বাক্যটা, ঠিক আছে। এবার ধরো আমার যদি নিজের কোনো কিছু কঠিন বলে মনে হয়, আমি তখন কি বলবো, যে আই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, আর পাস্ট টেন্স বললে আই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট, আমি খুঁজে পেয়েছিলাম এই ব্যাপারটা খুবই কষ্টকর হিসাবে ফরেনারের সঙ্গে কথা বলাটা। তাহলে কি বলবো, নোয়িং ভেরি লিটল ইংলিশ আই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট, আমি পেয়েছিলাম এই ব্যাপারটাকে খুব কষ্টকর হিসাবে টু কনভার্স উইথ দ্য ফরেনার। দেখো এটা কোথায় আছে কিনা দেখে নেবো আমরা। তাহলে দেখো ফাইন্ড, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভার্স, একদম তাই, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, যেটা আছে সেটা তো ঠিক আছে, কিন্তু এটা বেশি ঠিক, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আই ফাউন্ড ইট, যখন আমি নিজে কোনো কিছু খুঁজে পাবো কষ্টকর হিসাবে, ডিফিকাল্ট হিসেবে, তখন বলবো আই ফাইন্ড ইট ডিফিকাল্ট, বা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, বা আই হ্যাভ ফাউন্ড ইট ডিফিকাল্ট, ঠিক আছে। এই ফাউন্ড এই শব্দটা আনতে হবে। তাহলে নোয়িং ভেরি লিটল ইংলিশ আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভার্স উইথ দ্য ফরেনার। এবার যেমন নেক্সট
87 কি বলছে দেখো, 87 বলছে যে হি ইজ কোয়াইট ওয়েল নাও, সে এখন অনেকটা ভালো আছে, যথেষ্ট ভালো আছে, এক্সেপ্ট আ স্লাইট কোল্ড, এই যে একটু ঠান্ডা ছাড়া। এই ব্যাপারটা বলতে গেলে ধরো কাউকে বললাম যে তুই কেমন আছিস, সে আমাকে বললো ভাই আমার একটু মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা ছাড়া আমি ভালো আছি, বা আমার পায়ে যন্ত্রণা করছে, হাঁটুতে যন্ত্রণা ছাড়া আমি ভালো আছি, আমার একটু কাশি হচ্ছে, কাশি ছাড়া আমি ভালো আছি। এই যে ছাড়া, একটু অন্য কোনো জিনিস ছাড়া, এটার ক্ষেত্রে বলবো এক্সেপ্ট ফর ইউজ করবো আমরা, এক্সেপ্টের সঙ্গে ফর ওয়ার্ডটা দেবো, এক্সেপ্ট ফর আ লিটল কোল্ড, এক্সেপ্ট ফর আ লিটল কাফ, এক্সেপ্ট ফর আ লিটল পেইন, এক্সেপ্ট ফর আ লিটল হেডেক। তাহলে এখানে কি হবে, হি ইজ লিটল ওয়েল, হি ইজ কোয়াইট ওয়েল নাও এক্সেপ্ট ফর এ স্লাইট কোল্ড। এক্সেপ্ট ফর কোথায় আছে দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এক্সেপ্ট ফর এ স্লাইট কোল্ড ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 88 কি বলছে দেখো, 88 বলছে দ্য ফাদার টুগেদার উইথ হিজ সন্স অ্যান্ড ডটার্স, বাবা মেন সাবজেক্ট কিন্তু বাবা, বলেছিলাম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ থাকলে প্রথমটা সাবজেক্ট হয়, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথমেরটা সাবজেক্ট, তাহলে এখানে বাবা সাবজেক্ট। দ্য ফাদার টুগেদার উইথ হিজ সন্স অ্যান্ড ডটার্স, হ্যাভ কেন হবে, সাবজেক্ট যেহেতু বাবা একা তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে। অলরাইট, একবার দেখে নাও, দ্য ফাদার একজন, টুগেদার উইথ হিজ সন্স অ্যান্ড ডটার্স তার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে বাবা গেছিল, মেন সাবজেক্ট, তাহলে বাবা একটা, তাহলে হ্যাজ হবে, হ্যাজ গান, বি ইজ দ্য কারেক্ট আন। টু সি এ ফিল্ম, একটা ফিল্ম দেখতে গেছিল বা গেছে, ঠিক আছে। যেমন নেক্সট 89 কী বলছে দেখো, 89 বলছে দ্য স্ট্রেঞ্জার আস্কস দ্য লিটল গার্ল, সেই অচেনা ব্যক্তিটা জিজ্ঞেস করেছিল ছোট্ট মেয়েটিকে যে হোয়াট ইজ হার নেম, তার নাম কি। বাক্যের শেষে কোনো ফুল স্টপ আছে, প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে প্রশ্নবোধক বাক্য হলেই শুধুমাত্র WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব বসে, তাহলে বাক্যের শেষে যেহেতু ফুল স্টপ রয়েছে তাই তো, আর এটা একটা ন্যারেশন যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করি লাস্টে ফুল স্টপই আমাদেরকে দিতে হয়, তাহলে লাস্টে যেহেতু ফুল স্টপ আছে তাহলে আমাদের হোয়াটের পরে আগে সাবজেক্ট আনবো, হোয়াট হার নেম, তারপরে ইজটা পরে যাবে ওয়াজ হয়ে, আর ইজ তো হবেই না, দেখো বাইরে আস্কড আছে, আস্কড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে ওয়াজ হবে, আর সাবজেক্ট হচ্ছে হার নেম একটা, সেই কারণে ওয়াজ। তাহলে বাক্যটা কী হবে, দ্য স্ট্রেঞ্জার আস্কস দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করেছিল হোয়াট, তারপরে সাবজেক্ট হার নেম, তারপরে হবে ওয়াজ, হোয়াট হার নেম ওয়াজ, কোথায় আছে দেখো, হোয়াট হার নেম ওয়াজ, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। এবার যাবো নেক্সট। 90 কী বলছে দেখো, 90 বলছে দ্য ফ্যামিলি হ্যাজ চেঞ্জড হাউস, ফ্যামিলিটা বাড়ি চেঞ্জ করেছে ডিউরিং দ্য লাস্ট 6 months, মানে 6 মাসের জন্যে বললে বা ধরে বললে 6 মাসের জন্যে, বা ধরে বললে ফর হবে, 6 মাসের জন্যে, ঠিক আছে। ফ্যামিলিটা হ্যাজ চেঞ্জড, বাড়ি চেঞ্জ করেছে, হাউস ফর 6 months, ডিউরিং হবে না, ফর, জন্যে বলছে এখানে, ফ্যামিলিটা বাড়ি চেঞ্জ করেছে 6 মাসের জন্য, তাহলে ফর, সংখ্যা মেনশন থাকলে ফর, আর পার্টিকুলার টাইম বললে সিন্স থেকে, পারফেক্ট সেন্টেন্স, দেখো পারফেক্ট আছে, হ্যাজ চেঞ্জ, দ্য ফ্যামিলি হ্যাজ চেঞ্জ হাউস ফর 6 months, ফর কোথায় হবে, ফর দ্য লাস্ট 6 months, ফর দ্য লাস্ট 6 months, অলরাইট, শেষ 6 মাসের জন্য। এবার যাবো নেক্সট। 96 কী বলছে দেখো, 96 মনে হয় ইরর, আচ্ছা 96 থেকে আবার ইরর শুরু হচ্ছে, 96 থেকে আবার কয়েকটা ইরর আমরা দেখবো একদম, হ্যাঁ 96 থেকে আবার আমরা একটু ইরর দেখে নেবো। ইয়ার কী বলতে দেখো, দিস টাউন ইজ নট ভেরি ওয়েল, বলছে এই টাউনটা নট ভেরি ওয়েল নোন, খুব পরিচিত নয়, অ্যান্ড দ্যার ইজ নট মাচ টু সি, এবং সেখানে বেশি দেখারও কিছু নেই, সো আ ফিউ ট্যুরিস্ট, দেখো এ ফিউ, এটা ভালো করে খেয়াল করবি, আ ফিউ ট্যুরিস্টস কাম হিয়ার, বলছে টাউনটা নট ভেরি ওয়েল নোন, বেশি পরিচিত নয়, এবং দ্যার ইজ নট মাচ টু সি, সেখানে দেখারও কিছু নেই। তাহলে বাক্যের সেন্স যখন নেগেটিভ হবে, তখন কিন্তু আমরা শুধু ফিউ বা শুধু লিটল দেবো, শুধু ফিউ বা শুধু লিটল। তাহলে একটা জায়গা মনে করো যেটা পরিচিত নয় এবং সেই জায়গায় দেখার মতো কিছু নেই, সেখানে কিন্তু কোনো লোক যাবে না, একেবারে নায়ের সমান লোক যাবে, সেই কারণে আমাদের এ ফিউ তুলে দিয়ে শুধু ফিউ করব। বাক্যটা একবার পড়ো, দ্য টাউন ইজ নট ভেরি ওয়েল নোন, জায়গাটা বেশি পরিচিত নয়, অ্যান্ড দেয়ার ইজ নট মাচ টু সি, সেখানে দেখারও কিছু নয়, সো ফিউ ট্যুরিস্ট, এটা বাদ দেবো, সেই কারণে ফিউ ট্যুরিস্ট কাম হিয়ার, খুব কম লোক, একেবারে নায়ের সমান লোক এখানে আসে। বাক্যের সেন্স নেগেটিভ হলে শুধু লিটল শুধু ফিউ, আর যখন কিছু বলবে সেন্স আমাদের হ্যাবোধক, কিছু সেন্স আছে, তখন আমরা বলবো এ লিটল আর এ ফিউ। এবার যাবো 97 কি বলছে, অর্জুন ওয়াজ হ্যাপি, অর্জুন খুশি ছিল, অ্যাবাউট দ্য রেজাল্টস অফ দ্য ডিসকাশন, এই ডিসকাশনের রেজাল্ট নিয়ে খুশি ছিল, শি ওয়াজ উইথ হিম, যে ডিসকাশনটা সে করেছিল রশ্মির সঙ্গে, ভেরি ইজি। দেখো প্রথমে ওয়াজ মানে পাস্ট টেন্স, পরে দেখো সির পরে হ্যাজ দিয়েছে, হ্যাজটা হ্যাড হবে,
বাক্যের মিনিংটা একবার বুঝে নাও। অর্জুন ওয়াজ হ্যাপি, অর্জুন খুশি হয়েছিল অ্যাবাউট দ্য রেজাল্টস অফ দ্য ডিসকাশন, এই ডিসকাশনের রেজাল্ট নিয়ে, যেটা মানে যে ডিসকাশনটা সে করেছিল উইথ রশ্মির সঙ্গে, তাহলে হ্যাজটা হ্যাড হবে, বাক্য পাস্ট টেন্স। এবার যাবো 98। হি ওয়াজ ড্রাইভিং স্লোলি ডাউন দ্য হাইওয়ে, সে রাস্তা দিয়ে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল। হোয়েন আ ক্যাট র্যান অ্যাক্রস, যখন দৌড়ে একটা গাড়ি রাস্তা আড়াআড়িভাবে তার সামনে চলে এসেছিল গাড়ির সামনে। অ্যান্ড হি হ্যাড টু ব্রেক অল অফ এ সাডেন, সে হঠাৎ করে ব্রেক করতে বাধ্য হয়েছিল। হ্যাড টু ব্রেক, দেখো আমরা যখন কোনো ব্রেক, দেখো ব্রেক দুটো ওয়ার্ড কিন্তু আলাদা, BREAK, ব্রেক মানে ভাঙা, আর আমাদের যে গাড়ির ব্রেক সেই স্পেলিংটা কিন্তু BRAKE। আর এই ব্রেক যখন আমরা দিই সেটাকে আমরা অ্যাপ্লাই করা বলি, অ্যাপ্লাই। এটা আই অ্যাপ্লাইড ব্রেক বা আই অ্যাপ্লাই ব্রেক, ঠিক আছে, APPLY দিতে হবে। কিন্তু ব্রেক করার কথা বললেই, যখন গাড়ির ব্রেক করার কথা বলবে তখন আমরা অ্যাপ্লাই ওয়ার্ডটাকে আনতেই হবে। অ্যাপ্লাই ব্রেক করেছি বললে অ্যাপ্লাইড হবে, আর ফার্স্ট ফর্ম বললে শুধু অ্যাপ্লাই হবে। তাহলে এখানে দেখো অ্যাপ্লাই ওয়ার্ডটা নেই, তাহলে হি হ্যাড টু ব্রেক হবে না, হি হ্যাড টু অ্যাপ্লাই ব্রেক হবে। টুর পরে অ্যাপ্লাই শব্দটা যোগ হবে। হি হ্যাড টু অ্যাপ্লাই ব্রেক অল অফ এ সাডেন, হঠাৎ করে, অল অফ এ সাডেন মানে সাডেনলি। যেমন নেক্সট 99 কি বলছে দেখো, 99 বলছে ইট বিং এ রেইনি ডে, এটা একটা বৃষ্টিমুখর দিন হওয়ার কারণে মোস্ট অফ দ্য পিপল আউট অন দ্য স্ট্রিট, রাস্তায় থাকা বেশিরভাগ লোকজন ওয়ার ক্যারিং আমব্রেলাস, তাই তো। ইট বিং এ রেইনি ডেজ, এটা ইজ বিং, দেখো এ কিন্তু নেই, বাক্যটা সঠিকভাবে ভালোভাবে মন দিয়ে না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না। প্রথমে দেখো কি বলেছে, ইট বিং রেইনি ডে, একটা বৃষ্টির দিন হওয়ার কারণে মোস্ট অফ পিপল, বেশিরভাগ মানুষ রাস্তায় এরা ছিল, ওয়ার ক্যারিং আমব্রেলা, তাহলে একের বেশি মানুষ, তাহলে ওয়্যার দিয়েছি, সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট একদম পারফেক্ট আছে, তারা আমব্রেলা বহন করছিল। এবার দেখো যখন আমরা বৃষ্টিমুখর দিন কিন্তু একটা, তাহলে এই ক্ষেত্রে আমরা অলওয়েজ এ ওয়ার্ডটা আনবো। ইট বিং এ রেইনি ডে, ইট বিং আ কোল্ড নাইট, ইট বিং আ হট ডে, তাই তো। এ সবসময় এ রেইনি ডের আগে একটা এ আনতে হবে। ইট বিং এ রেইনি ডে অল মোস্ট অফ দ্য পিপল আউট অন দ্য স্ট্রিট ওয়্যার ক্যারিং আমব্রেলাস। এবার যেমন নেক্সট 100 কি বলছে দেখো, 100 বলছে যে দ্য রোড টু ফেমাস টেম্পল, বলছে রাস্তাটা যে ফেমাস মন্দিরটা ছিল, মনুমেন্ট স্মৃতিসৌধটা ছিল, সেই রাস্তা, সেই মনুমেন্টের দিকের যে রাস্তাটা পাসেস থ্রু ফরেস্ট, বনের মধ্যে দিয়ে সেটা চলে গেছে। দেখো ফেমাস মনুমেন্ট মানে একটা বিখ্যাত মনুমেন্ট, তাহলে তার আগে আমরা অলওয়েজ ডেফিনিট আর্টিকেল দা দেবো। দ্য রোড টু দ্য ফেমাস মনুমেন্ট, যখন বিখ্যাত কোনো কিছু বলি তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দা, তাহলে দ্য রোড টু দ্য ফেমাস মনুমেন্ট পাসেস থ্রু এ ফরেস্ট, একটা বনের মধ্যে দিয়ে চলে যায়। যেমন নেক্সট কি বলছে দেখো, বলছে সেভারাল প্রমিনেন্ট ফিগার্স, অনেক খ্যাতনামা ব্যক্তিগণ ইনভলভড ইন দ্য স্ক্যান্ডেল, এই যে স্ক্যান্ডেল অপবাদের সঙ্গে যুক্ত, আর রিকোয়ার্ড, তাদেরকে আনতে হবে, প্রয়োজন, টু অ্যাপিয়ার, তাদেরকে রিকোয়ার্ড টু অ্যাপিয়ার, তাদেরকে উপস্থিত হতে হবে, ড্যাশ দ্য ইনভেস্টিগেশন কমিটি, যে তদন্ত কমিটি আছে সেই কমিটির সামনে। কোনো ঊর্ধ্বতন কমিটি, কোনো জাজ, কোনো কোর্ট, কোনো ঊর্ধ্বতন অথরিটি, তার সামনে উপস্থিত হওয়া বললেই আমরা কিন্তু প্রিপোজিশন কি বলবো, বিফোর ইউজ করবো। আই হ্যাভ টু অ্যাপিয়ার মাইসেলফ, আই হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট, আই হ্যাভ টু অ্যাপিয়ার মাইসেলফ বিফোর দ্য কোর্ট, ঠিক আছে। আই হ্যাভ টু প্রেজেন্ট মাইসেলফ বিফোর দ্য কোর্ট, আই হ্যাভ টু প্রেজেন্ট মাইসেলফ বিফোর দ্য ইনভেস্টিগেশন কমিটি, তাহলে কোনো ঊর্ধ্বতন কমিটি, কোনো বিচারক মণ্ডলী, তাদের সামনে, তাদের কাছে উপস্থিত হওয়া বললেই প্রিপোজিশন বিফোর আমরা দেবো। অলরাইট, তাহলে সেভারাল প্রমিনেন্ট ফিগার্স ইনভলভড ইন দ্য স্ক্যান্ডেল আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার, তাদেরকে উপস্থিত হতে হবে টু দ্য ইনভেস্টিগেশন কমিটি, না বিফোর দ্য ইনভেস্টিগেশন কমিটি, টু উঠে গিয়ে এখানে বিফোর দেব। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে টু মেক হিম সাকসিড, তাকে সফল হতে গেলে দ্য কারেক্ট থিং টু ডু, সব থেকে সঠিক কাজ যেটা করতে হবে ইজ, সেটা হয় টু পানিশ হিম, তাকে শাস্তি দিতে হবে, আনটিল হি ডাজ নট ট্রাই, যতক্ষণ না পর্যন্ত সে ট্রাই করে। তাহলে আনটিল নেগেটিভ, নট নেগেটিভ, তাই তো, ডু নট নেগেটিভ, তাহলে আনটিল আর ডু নট দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি বসবে না। আনটিল নেগেটিভ, ডাজ নট নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ পাশাপাশি বসবে না। তাহলে আর বাক্যের মিনিং যদি আমরা করি, মিনিংয়েও কোনো ন আসে না, যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা করে, যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা করে, না আসছে না, সেই কারণে ডু নট বা ডাজ নট বাদ দেবো। তাহলে কী হবে, আনটিল হি ট্রাইস হবে, ট্রাইস। আর হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দেবো, ট্রাইস, TRIES। আর একবার দেখে না, টু মেক হিম সাকসিড, তাকে সফল করতে গেলে বা সফল বানাতে গেলে দ্য কারেক্ট থিং টু ডু, সঠিক কাজ হবে, ইজ টু পানিশ হিম, তাকে শাস্তি দেওয়া, আনটিল হি ট্রাইস, যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা করছে তাকে শাস্তি দিয়ে যাও। 103 কি বলছে দেখো, আজকে লাস্ট এক্সাম্পল, CV রমন ওয়াজ ওয়ান অফ দোজ গ্রেট সন্স, দেখো ওয়ান অফ দার পরে কিন্তু নাউনটা প্লুরাল হয়, দেখো সনের সঙ্গে এস দিয়েছে, তাহলে CV রমন ওয়াজ ওয়ান অফ দোজ গ্রেট সন্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিখ্যাত ছেলেদের মধ্যে, সন্তানদের মধ্যে CV রমন হচ্ছে একজন ব্যক্তি,
হু হ্যাজ আর্ন, যারা অর্জন করেছে এভারলাস্টিং ফেম, চিরকালের খ্যাতি ফর সায়েন্টিফিক রিসার্চেস, বৈজ্ঞানিক যে সমস্ত পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের জন্য যে সমস্ত ভারতবর্ষের বিখ্যাত পুত্রগণ অনেক সম্মান পেয়েছেন, চিরদিনব্যাপী সম্মান পেয়েছেন, তাদের মধ্যে একজন সিভি রমন। এবার দেখো এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে হু ওয়ার্ডটা, হু ওয়ার্ড কিন্তু যার পরে বসে তাকেই নির্দেশ করে, সেই অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল হবে। হু কার পরে বসেছে দেখো, সন্স অফ ইন্ডিয়া, সন্স অফ ইন্ডিয়া, সন্স অফ ইন্ডিয়া কি একের বেশি, অবের আগে কি আছে, অবের আগে সন্স একের বেশি, তাহলে সন্স অফ ইন্ডিয়া প্লুরাল, তাহলে হুও কিন্তু প্লুরাল হবে। তাহলে কি বললাম, হু যার পরে বসবে মানে হুর আগে যে নাউন থাকবে সেই নাউনটাকেই হু মডিফাই করবে, এটা আমরা জানি। তাহলে হুর আগে কি আছে, সন্স অফ ইন্ডিয়া, তাহলে সন্স অফ ইন্ডিয়া প্লুরাল, তাহলে হুও প্লুরাল হবে। তাহলে হু যদি প্লুরাল হয় তাহলে হ্যাজ হবে না, হ্যাভ হবে। আর একবার ভালো করে দেখে নাও, সিভি রমন ওয়াজ ওয়ান অফ দোজ গ্রেট সন্স অফ ইন্ডিয়া হু মডিফাই করছে সন্স প্লুরাল, তাহলে হ্যাজটা হ্যাভ হবে। হ্যাভ আর্নড এভারলাস্টিং ফেম ফর সায়েন্টিফিক রিসার্চেস। ঠিক আছে, অলরাইট। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, তোমরা জানাবে ক্লাসটা কেমন লাগলো। তো দেখা হবে আবার নেক্সট ক্লাসে।